1949 সালে লেখা উলুখাগড়া নাটকে সাধারণ মানুষের দুর্দশার ছবি তুলে ধরেছিলেন শম্ভু মিশ্র। দেখুন, যুদ্ধটা গদি দখলের হোক কিংবা তেল দখলের, দুটো দলের মধ্যে হোক কিংবা দুটো দেশের মধ্যে, উলুখাগড়া হয় কিন্তু সেই সাধারণ মানুষ। আর তাই এই যুদ্ধের ধারে পাশে না থেকেও সেই সংকট পৌঁছে গেছে আমার আপনার দোরগোড়ায়। আর সেই নিয়েই প্রথম প্রশ্ন। গেরস্তের রান্নাঘর থেকে হোটেলের হেঁসেল, পশ্চিম এশিয়া যুদ্ধের আঁচ সরাসরি লাগলো বঙ্গবাসীর গায়ে। দিকে দিকে রান্নার গ্যাসের হাহাকার। অত্যাবশ্যকীয় পণ্য আইনে বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্র। জ্বালানি সংকটে আরও জেরবার হতে চলেছে জনজীবন। দ্বিতীয় প্রশ্ন। অমিল সিলিন্ডার কার্যত বন্ধ রান্না। ঝাঁপ বন্ধ হতে চলেছে কলকাতার বহু রেস্তোরাঁ এবং মিষ্টির দোকানে। বাণিজ্যিক সিলিন্ডার না পেয়ে ঘরোয়া সিলিন্ডারে রান্না হচ্ছে এসএসকেএম এর ক্যান্টিনে। কোভিডের পর আর একটা বড়সড় ধাক্কা আসতে চলেছে হোটেল আর রেস্তোরাঁ ব্যবসায়। তৃতীয় প্রশ্ন। এলপিজির সংকটের আঁচ ছড়াচ্ছে সর্বত্র। কোথাও গ্যাসের অফিসে লম্বা লাইন, কোথাও হচ্ছে ভাঙচুর। কোনো হোটেলে আবার জ্বলল কয়লার আগুন। মধ্যপ্রদেশের ট্রাক থেকে চুরি গেল 524টা সিলিন্ডার। রাজ্যে অমিল অটোর সিএনজিও। খাবারের সঙ্গে এবার গণপরিবহনেও শিওরে সংকট। আর চতুর্থ প্রশ্ন থাকবে, দফা ঠিক হবে রাজ্যের আইন শৃঙ্খলা দেখে, বললেন জ্ঞানেশ কুমার। অবাধ ও শান্তিপূর্ণ ভোট করানোর বার্তার পরেই 21-এর ভোট পরবর্তী হিংসায় অভিযুক্ত পুলিশ অফিসারদের তালিকা চাইল কমিশন। এরপরও কি ভয়মুক্ত এবং রক্তপাতহীন ভোট দেখতে পাবে পশ্চিমবঙ্গ? পঞ্চম প্রশ্ন। রাজ্য ও কমিশন দুপক্ষের আন্তরিকতা নিয়েই আমরা সন্দিহান। কড়া বার্তা সুপ্রিম কোর্টের। পূর্ণ আস্থা জুডিশিয়াল অফিসারদের ওপর। ভোট ঘোষণা হলে কতজন বিবেচনাধীনের নিষ্পত্তি বাকি তা দেখে পরবর্তী সিদ্ধান্ত। ইঙ্গিতপূর্ণ মন্তব্য আদালতে। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে আদৌ কি হবে ভোট? তবে শুরুতেই দেখাবো গেরস্তের রান্নাঘর থেকে হোটেলের হেঁসেল। যুদ্ধের আঁচ এবার সরাসরি লাগছে আমাদের গায়ে। দেখুন। না, গ্যাস একদম পাচ্ছি না। কি বলছে ডিলাররা? ডিলাররা বলছে ঘরে মাল নেই। আমেরিকা ইসরায়েলের হঠাৎ ইরানকে আক্রমণ, পাল্টা ইরানের নাছোড় মনোভাব, প্রত্যাঘাত, সব মিলিয়ে সংকটে গোটা বিশ্ব। বাঙালির ঘরে বাজারে চায়ের দোকানে এখন আলোচনা হরমুজ প্রণালী নিয়ে, ট্রাম্প নেতানিয়াহু খামেনেইকে নিয়ে, যুদ্ধবাজ কট্টরপন্থী দখলদারদের নিয়ে। তার কারণ, বাঙালির হেঁসেলে আগুন লাগিয়ে দিয়েছে পশ্চিম এশিয়ার যুদ্ধ। মোদী সরকার দাবি করছে অল ইজ ওয়েল, কিন্তু সত্যিই কি তাই? সবার মনে ভয়, গ্যাস সিলিন্ডার পাবো তো, রান্না হবে তো। কলকাতা থেকে জেলা গ্যাস ডিস্ট্রিবিউটরদের অফিসের সামনে লম্বা লাইন, মুখে ভয়ের ছাপ। 3 তারিখে গ্যাস বুক করা আছে। 3 তারিখ, আজকে 10 তারিখে এখনো গ্যাস পৌঁছায়নি। ট্রাম্প নেতানিয়াহু ইরান দুপক্ষই তেলের ডিপোয় আক্রমণ শুরু করায় ভারতে গ্যাস তেলের আকাল। আসলে কোনো জায়গায় গ্যাস পাম্প নেই, কোনো পাম্পে নেই। এই মুহূর্তে আমরা এসএসকেএম হাসপাতালের সেন্ট্রাল কিচেনের সামনে রয়েছি। যে দৃশ্য আমার সহকর্মী অভিজিৎ দত্ত দেখাচ্ছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি হাসপাতালের এই যে সেন্ট্রাল কিচেন, সেখানে ডোমেস্টিক সিলিন্ডার নিয়ে যাওয়া হচ্ছে। এসএসকেএম হসপিটাল যেটা পিজি, আজকে 19 কিলোর বাণিজ্য বন্ধ আছে। এই পরিস্থিতিতে গেজেট বিজ্ঞপ্তি জারি করে অত্যাবশ্যকীয় পণ্য আইন জারি করেছে মোদী সরকার। এই আইনের আওতায় বেআইনি মজুত এবং কালোবাজারি আটকাতে নির্দিষ্ট কিছু পণ্যের উৎপাদন সরবরাহ নিয়ন্ত্রণ করা যায়। যদি কোনো এটাকে সাপ্লাইকে কন্ট্রোল করা হয় বা এক্সেস প্রাইসে বিক্রি করা হয়, বা যদি স্মুথলি মার্কেটে এটাকে না সাপ্লাই দেওয়া হয়, তাহলে সেখানে কিন্তু এখানে সেকশন 7 অনুযায়ী সেখানে একটা 7 বছর অবধি পানিশমেন্টের প্রভিশন আছে। আইন অনুযায়ী অত্যাবশ্যকীয় পণ্যের তালিকায় রয়েছে পেট্রোলিয়াম এবং পেট্রোপণ্য। কেন্দ্রের গেজেট বিজ্ঞপ্তিতে অগ্রাধিকারের তালিকা ঠিক করে দেওয়া হয়েছে, যার মধ্যে প্রথমে রয়েছে বাড়িতে ব্যবহৃত পাইপড ন্যাচারাল গ্যাস, যানবাহনে ব্যবহৃত সিএনজি, এলপিজি এবং পাইপড কম্প্রেসর ফুয়েল। অগ্রাধিকারের তালিকায় দ্বিতীয় স্থানে রাখা হয়েছে সার উৎপাদন কেন্দ্রগুলিকে। তৃতীয় স্থানে রয়েছে চা এবং উৎপাদন শিল্প। আর অগ্রাধিকারের তালিকায় চতুর্থ স্থানে রাখা হয়েছে শহরের গ্যাস সরবরাহকারী সংস্থাগুলিকে। বাস্তব পরিস্থিতিতে আপনি দেখবেন অনেক মানুষ গ্যাস পাচ্ছেন না, ফ্যামিলি মেম্বার্স বেশি থাকে, বাচ্চা আছে, তার জন্য হয়তো তাকে বেশি করে গ্যাস ব্যবহার করতে হয়। তাদের ক্ষেত্রে একটুখানি অবস্থা আমি বলবো খুব খারাপ হবে। এবং সরকারের যদি, প্রশাসনের যদি নজরদারি ঠিকঠাক না থাকে এবং সেটা যদি রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার উভয়ে হাত ধরাধরি করে না করতে পারে, তাহলে কিন্তু ওই কালোবাজারিদেরকে আপনি এসমা জারি করেও ঠেকাতে পারবেন না, এবং মানুষের যে কষ্ট, সেই কষ্টটাকে আপনি লাঘব করতে পারবেন না। ভারতের যত জ্বালানি লাগে তার 80 থেকে 85% আমদানি করতে হয়, আর তার মধ্যে আবার প্রায় 85% আসে হরমুজ প্রণালী থেকে। তার জেরে এখন হাহাকার।
পরিস্থিতি কি আরো খারাপ হবে? কিভাবে সামলাবে কেন্দ্র? ঝিলম করঞ্জাই, অর্ণব মুখোপাধ্যায় ও সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আজ গোটা দিন জুড়ে ঘটনার ঘনঘটা। দেশের সর্বোচ্চ আদালতে রাজ্য সরকার এবং জাতীয় নির্বাচন কমিশন দুপক্ষকেই কড়া বার্তা এবং জুডিশিয়াল অফিসারদের ওপর সম্পূর্ণ আস্থা প্রকাশ। অন্যদিকে রাজ্যে এসে পুলিশ প্রশাসনকে আইন শৃঙ্খলার প্রশ্নে চরম হুঁশিয়ারি জ্ঞানেশ কুমারের। পাশাপাশি 2021-এর ভোট পরবর্তী সন্ত্রাসে অভিযুক্ত পুলিশ কর্তাদের তালিকা চাইল কমিশন। মমতা বন্দ্যোপাধ্যায় আপাতত তার ধর্ণা তুলে নিলেন, কিন্তু এই সমস্ত বড় বড় খবরের আলোচনা আমি পরে আসব। সবার আগে আমরা কথা বলবো সেই খবরটা নিয়ে যার আঁচ একেবারে সরাসরি এসে পড়েছে আমার আপনার জীবনে। যুদ্ধে যত জ্বলছে পশ্চিম এশিয়া, তত উৎকণ্ঠা তৈরি হচ্ছে, আশঙ্কা ছড়াচ্ছে আমাদের হেঁসেলে। এই রাজ্যে এবং এই কলকাতা শহরে একাধিক রেস্তোরাঁ আজই বন্ধ হয়ে গেছে। বহু মাঝারি বা বড় রেস্তোরাঁ বন্ধ হওয়ার মুখে। বাঙালির প্রিয় মিষ্টির দোকানগুলো নাভিশ্বাস উঠছে গ্যাসের অভাবে। ঘরোয়া রান্নার গ্যাসের দাম 60 টাকা বাড়ানো হয়েছে। বুকিংয়ের জন্য অন্তত 25 দিন অপেক্ষা করতে হবে। কিন্তু এবার টাকা দিলেও রান্নার গ্যাস পাওয়া যাবে কি না তা নিয়ে মানুষের মনে কিন্তু সংশয় দেখা দিয়েছে। হাসপাতাল আর গণপরিবহনের কথা আমি এই আলোচনায় পরে আসব। আমি সবার আগে আসব রাজীব পালের কাছে, যার এই শহরে এবং এই রাজ্যে তিনটে রেস্তোরাঁ চেন চলে। হিন্দুস্তান সুইটস, ভূতের রাজা দিল বর এবং বাবুর্চি। আজই 3টে আউটলেট বন্ধ করে দিতে হয়েছে রাজীব বাবুদের। আমি প্রথমে রাজীববাবু আপনার কাছ থেকে এই ক্রাইসিসটা শুনবো, কিভাবে দেখছেন আপনারা? ঘটনাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আজকে মঙ্গলবার, আমাদের কাছে শনিবার দিন হঠাৎ খবর আসলো, আমাদের যারা সাপ্লাই করে এলপিজি তারা বললো যে আমরা কিন্তু গ্যাস সাপ্লাই করতে পারবো না। আচ্ছা, তো আমার নাম কিসের জন্য? তো বলছে না, এরকম আমাদের কাছে অর্ডার এসছে যে এমার্জেন্সি কেস ছাড়া কোনো কমার্শিয়াল জায়গাতে, মানে রেস্টুরেন্ট বা এফএনবি বিজনেসে ওরা সাপ্লাই করতে পারবে না। একমাত্র হসপিটাল, ইউনিভার্সিটি, কলেজ এইসব জায়গাতে ওরা সাপ্লাই করতে পারবে। তো ঘটনাটা হচ্ছে যে আমাদের কাছে স্টক এই মুহূর্তে বিশেষ সেরকম কিছু নেই। আমাদের প্রত্যেক দিন রিকোয়ারমেন্ট প্রায় 100টার মতো আমাদের লাগে, কিন্তু সেখানে লাস্ট আমাদের সাপ্লাই হয়েছে গতকালকে, তাও 2খানা দিয়েছে। সব নিয়ে সর্বমোট আমাদের এখন আছে প্রায় 20টার মতো আছে। সেটা দিয়ে হয়তো আমরা এই 46টা আউটলেটের মধ্যে আজকে কোনো রকমে চলেছে, কালকে হয়তো কোনো রকমে চলে যাবে, পরশুদিন থেকে আমাদের আর চালানো সম্ভব হবে না। তো ঘটনাটা হচ্ছে যে আজকে আমাদের 3টে রেস্টুরেন্ট বন্ধ করে দিতে হলো, যেহেতু গ্যাস নেই। একটা পাটুলিতে বন্ধ করে দিতে হয়েছে, একটা অজয়নগরের মুখে বন্ধ করে দিতে হয়েছে, আর যেটা আমাদের মেন ব্রাঞ্চ যেটা যাদবপুরে ভূতের রাজা দিল বর, সেখানে আমাদের 2টো কিচেন আর 2টো পোর্শনে আমাদের রেস্টুরেন্ট চলে। সেখানে একটা কিচেন আমাদের বন্ধ করে দিতে হয়েছে, একটা ফ্লোর বন্ধ করে দিতে হয়েছে। তো আগামী দিন কিভাবে চলবে জানি না, কিন্তু তার থেকেও সবচেয়ে বড় সমস্যা সেটা হয়েছে যে আমাদের অ্যাডভান্স বুকিং কিছু ছিল, বিয়েবাড়ির সামনে আছে, কালকেই আছে, আরও 3-4টে আরও বিয়েবাড়ি আছে। কিন্তু বিয়েবাড়ি তো অ্যাডভান্স বুকিং অনেক দিন আগে হয়ে গেছে, 1 মাস আগে আমাদের বুকিংগুলো হয়ে গেছে। এই বিয়েবাড়িটা কি করে আমরা নামাবো সেটা নিয়ে আমরা খুব দুশ্চিন্তার মধ্যে আছি। একটা হিসেব বুঝিয়ে দিন, সেটা হচ্ছে 20টা সিলিন্ডার দিয়ে আপনি 46টা আউটলেট ম্যানেজ করবেন কি করে? সেটা তো সম্ভব হবে না, এর জন্য বললাম কালকে অবধি হয়তো চালাতে পারবো। কারণ আমাদের হিন্দুস্তান সুইটস মিষ্টির দোকানে প্রচুর গ্যাস লাগে, মানে প্রচুর এফএম না হলে সেই রসগোল্লা তৈরি হবে না। আচ্ছা, সে প্রেশারটাই যদি না পাই তাহলেই তো হবে না। তো সুতরাং হিন্দুস্তানে যদি এই বাকি 20টা গ্যাস চলে যায়, তাহলে বাকি রেস্টুরেন্টগুলোতে আর সেটা সম্ভব হবে না সেই রেস্টুরেন্ট আমাদের চালানো। এর জন্য কালকে অবধি হয়তো চলবে, পরশুদিন থেকে কি হবে সেটা আমরা জানি না। বিশাল অনিশ্চয়তার মধ্যে আমরা পড়েছি। এবং আরেকটা আপনি বলছিলেন বিয়েবাড়ি, মানে ধরুন মিনিমাম 400 থেকে 500 লোক, এবং শুধু আপনার না, প্রচুর বিয়েবাড়ি বিয়ের মরশুমে হচ্ছে, তো সেখানেই তো রাজ্য জুড়ে একটা সংকট তৈরি হবে। তাহলে একটা বিশাল হাহাকার তো হচ্ছেই, অলরেডি আজকে সকাল থেকে হচ্ছে, যেটা আমরা কোনোদিন ইউজ করিনি। মানে কাঠকয়লা তো ভুলেই গেছি, কাঠ ইউজ করা আমরা ভুলেই গেছি। আজকে সকাল থেকে খোঁজ করছি যে কোথায় কাঠ পাওয়া যাবে, কোথায় কাঠ কয়লা পাওয়া যাবে, খোঁজ করছি। অন্তত এই বিয়েবাড়ি যেগুলো আছে সেগুলো যাতে সামাল দেওয়া যায়, তারপর না রেস্টুরেন্টের কথা ভাবা যাবে যে আমরা কীভাবে করবো না করবো। আমাদের যেটা নাকি শুনলাম, সবচেয়ে বড় কথা হচ্ছে যে একটা স্বচ্ছতা থাকা দরকার। আমরা বুঝতে পারছি না যে আদৌ পাওয়া যাবে কি না, পাওয়া গেলে কবে থেকে পাওয়া যাবে। কোথাও শুনছি যে লাস্ট 6 মাসে আমাদের যে কনজামশন ছিল তার নাকি 80% ওরা দেখে আমাদের নাকি দেবে, কোথাও শুনছি। কোথাও শুনছি যে আমাদের কাছে স্টকই নেই, আগামী 1 মাস হয়তো পাওয়াই যাবে না, 1 মাস ধরে রেস্টুরেন্ট বন্ধ রাখতে হবে। তো কথা হচ্ছে যে এই রেস্টুরেন্টগুলোতে তো আমাদের প্রায়
500-600 এমপ্লয়ি আছে যারা কাজ করছে, তাহলে এদের কি হবে? এদের ভবিষ্যৎ কি? এক মাস ধরে যদি বন্ধ রাখি তাহলে আমাদেরই বা চলবে কি করে? তো এটা বিরাট চিন্তার বিষয় একটা। একেবারে কারণ করোনার সময় আমরা বুঝতে পেরেছিলাম যে একটা হতে যাচ্ছে, সেইভাবে আমরা প্রিপারেশন নিয়েছিলাম। করোনার সময় আমাদের তো এলপিজি নিয়ে সমস্যা ছিল না, আমাদের সমস্যা ছিল সবজি বাজারটা কিভাবে আসবে, চাল ডালটা কিভাবে আসবে। এখন সবজি চাল ডাল সবই আছে, কিন্তু এলপিজি আমাদের নেই। তো হঠাৎ মানে আমরা তো যেটা ভেবেছিলাম যুদ্ধ চলছে, যুদ্ধের জন্য পেট্রোল ডিজেল এটা হয়তো ক্রাইসিস হতে পারে, কিন্তু এলপিজি ক্রাইসিস হবে আমরা তো ঘুণাক্ষণেও টের পাইনি। হঠাৎ করে 2 দিন আগে জানতে পারলাম যে এলপিজি পাওয়া যাবে না, কোনো প্রিপারেশন নেওয়ারও সুযোগ পেলাম না। এখন রেস্টুরেন্ট তো আমাদের কাঠকয়লা বা এগুলো দিয়ে সম্ভব না, আর পলিউশনেরও কিছু রেস্ট্রিকশন আছে। আমরা কলকাতা শহরে কাঠ জ্বালাতে পারি না বা কাঠকয়লা ইউজ করতে পারি না। আর ইন্ডাকশন ওভেন দিয়েও যে এত রান্না করা যাবে সেটাও সম্ভব নয়। জানি না যে আমাদের কি ভবিষ্যৎ হতে যাচ্ছে। অনেক ধন্যবাদ রাজীব বাবু। আমি ঠিক যেখানে আসতে চাইছিলাম, কোভিড, সোশ্যাল ডিস্টেন্সিংয়ের সমস্যা ছিল, জিনিসপত্র কাঁচামালের সমস্যা ছিল, কিন্তু এই অ্যাসপেক্টটা একেবারে কোভিডে ছিল না, যে সংকটটা ইতিমধ্যেই ঘনীভূত হচ্ছে। একাধিক রেস্তোরাঁ, হোটেল, আবার বলছি আজই এই শহরে এবং এই রাজ্যে বন্ধ হয়ে গেছে, এবং কোনো হোটেলে আবার কয়লার উনুন আজ থেকেই জ্বলতে শুরু করলো। দেখুন পরের প্রতিবেদন। যুদ্ধে জ্বলছে পশ্চিম এশিয়া, আর ভারতে এখন গ্যাস সিলিন্ডারের আকাল। ঘর থেকে রেস্তোরাঁ কার্যত হাঁড়ি না চড়ার পরিস্থিতি বহু জায়গাতেই। কলকাতায় বলরাম মল্লিক, রাধারমন মল্লিকের আউটলেট রয়েছে 18টি। সিলিন্ডারের আকালের জেরে কমাতে হয়েছে উৎপাদন। আগামী দিনে ঠিক কি হবে বুঝে উঠতে পারছেন না সংস্থার কর্তারা। শহরের এক মিষ্টান্ন ব্যবসায়ীর যে কিচেন রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে আভেনগুলো রয়েছে, মেশিনগুলো রয়েছে, সেগুলো সব বন্ধ পড়ে রয়েছে। এগুলো সমস্তই বাণিজ্যিক গ্যাসেতে চলে। আজকেও অনেক আমার হ্যাম্পার হয়েছে প্রোডাকশানে, কালকে জানি না কি হবে। এখন আর কি পার ডে একটা সমস্যার মুখে পড়েছি, পার ডে একটা যুদ্ধ লড়তে হচ্ছে আমাদের। ফুয়েল বলতে আমাদের কাছে এলপিজি, তো এলপিজি আজ যদি বন্ধ হয়ে যায় তাহলে ব্যবসা তো বন্ধ হয়ে যাবে। সিলিন্ডারের আকালের জেরে চাপের মধ্যে শহরের নামী রেস্তোরাঁ মেনল্যান্ড চায়নার কর্মকর্তারাও। বম্বেতে কোনো অসুবিধে নেই আপাতত, কারণ আমাদের অলরেডি ওখানে পাইপ গ্যাস আছে, মহানগর গ্যাস। দিল্লিতে নেই প্রবলেম অতটা, ব্যাঙ্গালোরে আছে এবং চেন্নাইতে আছে। আমাদের রেস্টুরেন্ট প্রায় আজকে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হবে। যদি এটা 2-3 দিনের মধ্যে রিজলভ না হয়, পশ্চিমবঙ্গে মানে কলকাতায় আমাদের যে রেস্টুরেন্টসগুলো আছে, দে উইল হ্যাভ টু বি আনফর্চুনেটলি শাট। শুধু কলকাতা নয়, মুম্বাই, চেন্নাই, বেঙ্গালুরু থেকে লখনৌ, বিভিন্ন রাজ্যের হোটেল, রেস্তোরাঁ, দোকানের ঝাঁপ ফেলার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। 10-12 दिन के बाद तो ऐसा लग रहा है कि जैसे युद्ध यहाँ यूपी में चालू हो गया। अब हम लोगों को गैस की किल्लत इतनी हो गई है कि लगता है कि होटल करे या ना करे, कमर्शियल गैस मिल नहीं रहा है। डोमेस्टिक अगर बढ़ रहा है तो उसके लिए लाइन लगी हुई है। अगर इसी तरह परिस्थिति रही तो होटल बंद करने के कगार पे है। ईरान इजराइल का जो वॉर चल रहा है उसकी वजह से गैस सप्लाई संपूर्ण तरीके से बंद हो चुका है। कब चालू होगा वो तो हमें पता ही नहीं है। একে দামের ছ্যাঁকা, তার সঙ্গে চিন্তা বাড়িয়েছে যোগানের অভাব। সব মিলিয়ে ছোট বড় হোটেল, রেস্তোরাঁ সবারই দুর্ভোগ চরমে। এত ক্রাইসিস যে আজকে বুক করলে 4 দিন পরে পাচ্ছি। একটা দোকান বন্ধ করে খাওয়া বন্ধ হয়ে যাবে তোমার বাড়িতে। আমার 3টে ব্রাঞ্চ, মধ্যে 2টো বন্ধ রেখেছি। আজকাল পরে মনে হয় এটাও বন্ধ রাখতে হবে। শুধু ছোট হোটেল রেস্তোরাঁ নয়, গ্যাসের আকালে বিপাকে পড়েছে বড় রেস্তোরাঁগুলিও। কোভিড যেরকম ফেস করেছিলাম, মেনুটাকে হয়তো একদম ছোট করে দেবো, পুরো মেনু চালাতে পারবো না আমরা। কিছুদিন পরে হতে পারে সাপ্লাইটা বন্ধ হয়ে যাবে, ওটা নিয়ে আমরা চিন্তা করছি, প্ল্যানিং করছি কি করব আমরা। গ্যাসের আকালে আতঙ্কিত সাধারণ মানুষ। রান্নার গ্যাস না পেয়ে মাথাভাঙায় গ্যাসের ডিস্ট্রিবিউটরের অফিসে বিক্ষোভ দেখান গ্রাহকরা। পরিস্থিতি এমন উত্তপ্ত হয়ে ওঠে যে ছুটে আসে পুলিশ। সমস্যা বিশাল, কাজকর্ম বাদ দিয়ে রোদ্র মতো দাঁড়ায়। গ্যাস নাই, এখন বুক ডেট পাল্টা হয়ে গেছে। 15 দিন পর হইতো আগে, এখন সেটা 25 দিনের মাথায় বুক হয়। সরকারি সূত্রে বলা হয়েছে, বিভিন্ন রেস্তোরাঁ সংস্থার সঙ্গে কথা বলে তাদের এলপিজি সরবরাহের সমস্যা বোঝার চেষ্টা করা হচ্ছে। অভিযোগ শোনার জন্য সরকার 3 সদস্যের একটি কমিটি গঠন করেছে। কমিটিতে রয়েছে আইওসি, এইচপিসিএল এবং বিপিসিএল এর এক্সিকিউটিভ ডিরেক্টররা। এই কমিটি প্রয়োজনীয়তা অনুসারে সরবরাহের অগ্রাধিকার নির্ধারণ করবে। এবিপি আনন্দ।
দেখুন, এই সংকটটা যে কত গভীর তার সব থেকে বড় প্রমাণ কেন্দ্র ইতিমধ্যেই অত্যাবশ্যকীয় পণ্য আইনে নির্দেশিকা জারি করে দিল। 1955 সালের এই আইন অনুযায়ী এলপিজি, সিএনজি ইত্যাদির জন্য প্রোডাকশন, সাপ্লাই, ডিস্ট্রিবিউশন সবটা নিয়ন্ত্রণ করা হবে, যাতে জনগণ এই পণ্যগুলো সঠিক দামে পেতে পারে এবং এই জিনিসগুলোর কালোবাজারি বা মজুতদারি না হয়। মানে সোজা কথায় গ্যাসের ক্ষেত্রেও এক ধরনের রেশনিং চালু হলো, যাতে এলপিজি, সিএনজি ইত্যাদির যোগান ব্যাহত না হয় এবং গণপরিবহনে কোনো প্রভাব না পড়ে। অন্তত গত 6 মাসে গড়পড়তা যা চাহিদা ছিল সেইটা যেন সরবরাহ করা যায়, এটাই অবশ্যই লক্ষ্য থাকে। দেখুন, অর্থাৎ এদেশে পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। আমার পরের বক্তা আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়। জয়ন্ত, এই নির্দেশিকাই হচ্ছে পরিস্থিতির ভয়াবহতার একটা সূচক, কিন্তু কথা হলো এবার কি সেই দিন আসতে চলেছে যে শুধু পেট্রোল পাম্পের সামনে ওই দীর্ঘ লাইন পড়বে তা নয়, সরকারকে হয়তো বাধ্য হয়ে গাড়ি নিয়ন্ত্রণও করতে হবে? আমি বলছি, ইতিমধ্যেই পাকিস্তান আজ ঘোষণা করে দিল যে আজ থেকে 50% গাড়ি ও দেশে জ্বালানির অভাবে চলবে না। ভাবতে পাচ্ছেন? সোজা কথায় আমার প্রশ্নটা যে আমাদের জনজীবনও কি কার্যত বিপর্যস্ত হওয়ার মুখে? সুমন, তুমি পাকিস্তানের কথাটা বলে আমার বক্তব্যের একটা অ্যাঙ্গেল তুমি আমাকে দেখিয়ে দিলে। ব্যক্তিগতভাবে আমি মনে করি যে এশিয়ার এই প্রান্তে, এই দেশে আমরা তুলনামূলকভাবে ভালো আছি। কেন বলছি? এর আগে আমরা বাংলাদেশে আন্দোলন দেখেছি, বিক্ষোভ দেখেছি, নেপালে দেখেছি, শ্রীলঙ্কায় দেখেছি, পাকিস্তান, আফগানিস্তানের কথা বাদই দাও। বাংলাদেশে তো আমরা প্রধানমন্ত্রীর অন্তর্বাসটাও লুট হয়ে যেতে দেখেছি। কেউ কেউ যদিও জেন জির আন্দোলন বলে লঘু করবার চেষ্টা করেছেন, তবে আমার মূলত ওটা লুঠেরাদের আন্দোলন বলে মনে হয়েছে। না হলে কেন দোকানপাটগুলি ভাঙচুর করে লুট করা হবে? এরপরে আমি আসি, তুমি যে কথা বলে যা স্ক্রিনে দেখিয়ে শুরু করছিলে যে দিকে দিকে রান্নার গ্যাসের হাহাকার, তার সঙ্গে তুমি একটা খবর দিলে যে মধ্যপ্রদেশে নাকি সিলিন্ডার চুরি হয়েছে। আমি বলছি, পরিস্থিতি এমন দিকে যেতে পারে যে বাড়িতে বাড়িতে ডাকাতি হতে পারে ওই সিলিন্ডার লুট করবার জন্য। দেখো, হতে পারে যুদ্ধে আমাদের দেশ সরাসরি অংশ নেয়নি, কিন্তু এটাও ঠিক যে এই যুদ্ধের আঁচ আমাদের শুধু হেসেলে নয়, আমাদের পকেটেও পড়তে শুরু করেছে। কারণ হেসেল তো চলে পকেটে যা আছে তা দিয়েই। এবারে আমি তোমাকে বলি যে এই রান্নার গ্যাসের যোগান বজায় রাখতে কেন্দ্র অত্যাবশ্যকীয় পণ্য আইন চালু করে জানিয়ে দিয়েছে যে তেল শোধনাগার ও সংস্থাগুলিকে গৃহস্থের রান্নার গ্যাসের সিলিন্ডার যোগানে অগ্রাধিকার দিতে হবে। এটা প্রথম কথা। আপাতত বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডার যোগান দিতে হবে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং হাসপাতালের মতো জরুরি ক্ষেত্রে। মনে রাখতে হবে, এই যে অত্যাবশ্যকীয় পণ্য আইন 1955, তার আজকে কেন ইমপ্লিমেন্টেশন হলো? আজকে 9ই মার্চ মিনিস্ট্রি অফ পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে বের করেছে এই গ্যাস একটা বিশেষ অর্ডার, যা কিন্তু পরিস্থিতিকে স্বাভাবিক রাখতে সাহায্য করবে। কতগুলি কথা বলে দেওয়া প্রয়োজন যে এই অত্যাবশ্যকীয় পণ্য আইন চালু করবার দরকারটা কি হলো? জনজীবন স্বাভাবিক রাখতে, নিত্য প্রয়োজনীয় এবং জরুরি পরিষেবাকে স্বাভাবিক রাখা। সরকার যখন মনে করবে যে ধর্মঘটের কারণে পরিষেবা ব্যাহত হতে পারে, তখন ধর্মঘটটাকেও তারা একেবারে বন্ধ করবার চেষ্টা করবে। আইনটি কার্যকর থাকার সময় চিকিৎসক, নার্স, বাস চালক তারা কোনো রকম ধর্মঘট বা কর্মবিরতি পালন করতে পারবেন না। আর একটা কথা আছে যে উদ্দেশ্যটা আমি বললাম মহৎ। মহৎ কেন? মহৎ হচ্ছে কালোবাজারি ও মজুতদারি রোধ করে পণ্যের সঠিক দাম ও সরবরাহ নিশ্চিত করতে চাইছেন তারা। মনে রাখো যে যখনই কোনো ব্যবসায়ীদের কথা আমরা বলবো, তাদের আঘাত না করে, আহত না করেও বলা যায় যে মজুতদারিটা বা কালো বাজারিটা অনেক সময় ওই দিক থেকে উঠে আসে বলে তাদের একেবারে স্পেসিফিক নির্দেশ দেওয়া হলো যে কোনো মতেই অতিরিক্ত কেউ ব্যবহার করতে পারবে না। জয়ন্ত, আমি তোমার সঙ্গে একমত যে উদ্দেশ্য মহৎ, কিন্তু তার রূপায়ণটা কি এইভাবে হবে? মানে সেই পরিকাঠামো তো আমাদের নেই যে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কালোবাজারি, মজুতদারি আটকাতে পাচ্ছি বা গেরস্তর গ্যাসের বাণিজ্যিক ব্যবহার আটকাতে পাচ্ছি। সুমন, আমাদের হাতে যে আইন রয়েছে সে আইন দিয়েই চেষ্টা করতে হবে। তার জন্য এই বিশেষ অর্ডারটা। আমি তোমাকে একটা তথ্য দিই যে 24-25 অর্থ বছরে ভারত 31.3 টন এলপিজি ব্যবহার করেছে, যার মধ্যে 12.8 মিলিয়ন টন দেশের ভেতরে উৎপাদিত হয়েছিল। বাকিটা কিন্তু আরব দেশগুলি থেকে, মানে বাকিটা মানে তার 85 থেকে 90% আরব দেশ থেকে আমদানি করতে হয়েছিল। আর এখন হরমুজ প্রণালী দিয়ে গ্যাস
বা এই ধরনের জ্বালানি আনা বন্ধ থাকায় একদম। সমস্ত প্রভাবটা কিন্তু আমাদের মধ্যে পড়েছে। আজকে আমাদের মেনে নিতেই হবে, সুমন, করোনার সময় আমরা অনেক স্যাক্রিফাইস করেছি, আজকেও কিন্তু সম্ভবত আমাদের স্যাক্রিফাইস করার সময় এসেছে। কারণ আইনটাতে বলছে যুদ্ধ, দুর্ভিক্ষ, অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, প্রাকৃতিক দুর্যোগ যদি আসে তাহলে সরকার কঠোরভাবে নিয়ন্ত্রণ আরোপ করতে পারে। আর আজকে সাধারণ মানুষকে ভালো রাখবার জন্য প্রথম ধাপটা কিন্তু স্যাক্রিফাইস করতে বা কম্প্রোমাইজ করতে বলা হচ্ছে ওই ব্যবসায়ীদের। এরপর ধাপে ধাপে কিন্তু এটা আরও কঠোর হতে পারে, আরও কিন্তু কঠোর এর ব্যবস্থা হতে পারে। আরেকটা কথা বলা প্রয়োজন, আমি তো শুধু নির্দেশের কথা বললাম, নির্দেশ না মানলে বলা হচ্ছে যে ধারাগুলি ছিল আমাদের ভাষায় পুলিশ অধর্তব্য, মানে পুলিশ পারমিশন ছাড়া ধরতে পারবে না, এই আইন নির্দেশ বা এই আইন কার্যকর হলে সমস্ত কিন্তু পুলিশ ধর্তব্য হয়ে যাবে, অর্থাৎ আইনি পরিভাষায় বলে কগনিজেবল, অর্থাৎ পুলিশ চাইলেই কিন্তু ঘরে ঢুকে গ্রেপ্তার করতে পারবে, এতটা পারমিশনও দেওয়া হচ্ছে। অর্থাৎ বুঝতে হবে যে আজকে এই আইন প্রণয়নের মূল উদ্দেশ্য কি, উদ্দেশ্যটাকে সফল রাখতে কাউকে কাউকে তো স্যাক্রিফাইস করতে হবে। ধন্যবাদ জয়ন্ত। আমি বলছি জয়ন্ত আত্মত্যাগের কথা বলেছিল, দেখুন মধ্যবিত্ত অথবা সাধারণ মানুষ চিরকাল আত্মত্যাগ করে, সেটা মানে সেখানে সমস্যা নেই। কঠোর আইন বহু জায়গায় থাকে, কিন্তু আইনের রূপায়ণ কি একেবারে সুষ্ঠুভাবে নিরপেক্ষভাবে হয়, সেইখানে প্রশ্ন থাকে। কিন্তু আমি বলছি দুরবস্থা কোথায়। আমি রান্নাঘরের হেঁসেলের ছাপটা দেখালাম, সরাসরি এই স্টুডিওতে একজন গৃহবধূ আছেন, তার সঙ্গে কথা বলবো। কিন্তু রান্নাঘর থেকে রাস্তায় এবার আসি। বহু ক্ষেত্রে গ্যাসের সংকট যেভাবে সর্বত্র ছড়িয়ে পড়ছে ক্রমশ, সিএনজি পাচ্ছেন না অটো চালকরা। পরের প্রতিবেদনে দেখিয়ে তারপর সরাসরি তার সঙ্গে আলোচনায় আসবো। দেখুন, এই যে নিয়ে আসলাম সিলিন্ডার, আবার রিটার্ন নিয়ে যাচ্ছি, এখন রান্নাই বন্ধ। বুকিং না হলে আমরা কি করব বলুন, আমাদেরও তো কাস্টমার গালাগাল করে দিয়ে যাচ্ছে। हमारे परिवार में 3 डे लगता है महीने का, तो कितना बचा कर चलेंगे, बहुत बचाएंगे तो दौड़े चलाएंगे। প্রায় 4 দিন হয়ে গেল গ্যাস বন্ধ, তো লাস্ট আমাকে কয়লা ব্যবস্থা করতে হবে। ডোনাল্ড ট্রাম্প আর বেঞ্জামিন নেতানিয়াহু যে এরকম বিপদে ফেলবে ভারতবাসীকে, বঙ্গবাসীকে, তা আগে কে জানতো? এই দুজনের আচমকাই ইরান আক্রমণ, ইরানের পাল্টা যুদ্ধ কৌশল, যার ফলে চারিদিকে গ্যাসের হাহাকার, সিলিন্ডারের আকাল। দাম তো আগেই বাড়ানো হয়ে গেছে, এখন মরার উপর খাড়ার ঘায়ের মতো আশঙ্কা। টাকা দিলেও গ্যাস পাওয়া যাবে তো, রান্না হবে তো? হাজার হাজার কিলোমিটার দূরে যুদ্ধের জেরে বাঙালির গায়ে এখন ছেঁকা। এবার তাহলে কি আমরা ইলেকট্রিক্যাল জিনিসে চলে যাব? তাই যদি যাই তাহলে ইলেকট্রিক্যাল বিলটাও তো সাংঘাতিক বাড়ছে, তাহলে কোন দিকটা সামলাবো? এইভাবে আমাদের দু নৌকায় পা দিয়ে বাঁচাটাও তো ভীষণ ডিফিকাল্ট। পশ্চিম এশিয়ায় যুদ্ধের অষ্টম দিনে 60 টাকা করে ভারতে বাড়িয়ে দেওয়া হয়েছে ঘরোয়া রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম। কলকাতায় রান্নার গ্যাসের দাম বেড়ে হয়েছে 939 টাকা। 19 কেজির বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি 114 টাকা 50 পয়সা বাড়ানো হয়েছে। ফলে বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বেড়ে হয়েছে 1990 টাকা। এর জেরে গৃহিণী থেকে শুরু করে হোটেল মালিক সবারই তো নাভিশ্বাস উঠছিলই। তার উপর এবার গ্যাস সিলিন্ডারের আকাল নিয়েও নতুন উদ্বেগ। প্রথম কথা তো গ্যাসের প্রচুর দাম বেড়ে গেছে, আমাদের মতো সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলির প্রচুর অসুবিধে। আগে আমাদের গ্যাস বুক করলে মোটামুটি আমরা তাড়াতাড়ি পেয়ে যেতাম, এখন এই যে টাইম মেনটেন করে দিচ্ছে যে এই টাইমের মধ্যে নিতে হবে, এই টাইম, তাতে খুবই সমস্যা। আর গ্যাস বুকিং এর জন্য আমাদেরকে যে ওয়েট করতে হচ্ছে, সমস্যা, প্রচুরই সমস্যা। সিলিন্ডারের আকালের ফলে হুগলির এই হোটেল মালিককে তো ফের কয়লার যুগে ফিরতে হয়েছে। কিছুদিন ধরে তো গ্যাস আসা বন্ধ হয়ে গেছে, আমাকে কয়লা ব্যবস্থা করতে হলো। কারণ আমার তো প্রচুর রয়েছে, হোম সার্ভিস রয়েছে, বয়স্ক লোকদের খাবার দাবার যায়, খুবই অসুবিধা হচ্ছে। আমার তো কিছু করার নেই, কয়লা জ্বালিয়ে কাজ করতে হচ্ছে। পাওয়া যাচ্ছে কিছু কিছু শর্টেজও হচ্ছে, কয়লা না হলে ওই গুল দিয়ে চালাতে হচ্ছে এখন কিছুদিন ধরে। না, গ্যাস একদম পাচ্ছি না। কি বলছে ডিলাররা বলছে ঘরে মাল নেই। গ্যাস সংকটের সরাসরি ছাপ পড়েছে পরিবহনে। একদিকে যেমন কমার্শিয়াল সিলিন্ডারের ঘাটতি শহর জুড়ে, এখন যেটা দেখা যাচ্ছে যে অটোর জ্বালানি যে গ্যাস, সেই গ্যাসেরও ঘাটতি। দক্ষিণ কলকাতার বিভিন্ন প্রান্তে অটো চালকরা যাচ্ছেন যেখানে যেখানে গ্যাস সাপ্লাই হয়। আর কোথাও নেই, যাবো কোত্থেকে? গাছতলায় নেই, মহামায়াতলায় নেই, কোথায় যাবো? আর ওই জন্য সকালবেলা এসে লাইন দিয়েছি, ইনকাম জিরো, এখন লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। মঙ্গলবার ম্যাডক স্কোয়ারের কাছে রিচি রোডে সকাল থেকেই দেখা যায় শয়ে শয়ে অটোর লাইন। অটো চালকদের দাবি, যেখান থেকে তাঁরা গ্যাস নিতেন সেখানে মিলছে না। যাতায়াতে জ্বালানি পুড়ছে, টাইম নষ্ট হচ্ছে, যে হাফ বেলা আমাদের ভাড়া কাটালো না, এটা লস হলো। পাম্পে নেই, শুধু রুবিতে বলছে বিকেলে আসবে,
হ্যাঁ এখানে এই অবস্থা, এই সব গাড়ি এসে এখানে জড়ো হয়েছে, গ্যাস তো নিতে হবে না। এটা আজকে প্রায় 3 দিন হলো। ঘাটতি যে শুরু হয়ে গেছে তা স্বীকার করছেন বলছেন গ্যাস ডিস্ট্রিবিউটর অফিসের কর্মীও। এখন এই মুহূর্তে 14 কেজি ডোমেস্টিক গুলো আসছে, এরপরে কতদিন আসবে আমি বলতে পারছি না। ঘাটতি চলছে, মানে শুরু হয়ে গেছে সব বজবজ প্ল্যান্ট থেকেই আমাদের গাড়ি আসে, কিন্তু এই মুহূর্তে আর ফিলিংই হচ্ছে না। সংকট এমন জায়গায় পৌঁছেছে যে মধ্যপ্রদেশের ঝাঁসিতে ট্রাক থেকে 524টি এলপিজি সিলিন্ডার চুরি হয়েছে। খালি ট্রাকটি উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, চুরি হওয়া সিলিন্ডারের মূল্য আনুমানিক 18 লক্ষ টাকা। জিরম করঞ্জাই ও সত্যজিৎ বৈদ্যর রিপোর্ট, এবিপি আনন্দ। কিভাবে এই সংকট আমার আপনার জীবনে একেবারে সরাসরি ছাপ ইতিমধ্যেই ফেলতে শুরু করে দিয়েছে সেটা একবার ভাবুন। রাজ্যের সবথেকে বড় হাসপাতাল এসএসকেএম বা পিজি, সেই এসএসকেএম হাসপাতালে সেন্ট্রাল কিচেনে প্রতিদিন দুবেলায় প্রায় 6000 রোগীর খাবার তৈরি হয়। সেখানে বাণিজ্যিক গ্যাস ইতিমধ্যেই ফুরিয়ে গেছে, বাধ্য হয়ে ডোমেস্টিক গ্যাসে কাজ চলছে, কিন্তু কতদিন? আর এই সংকটটা কোথায় পৌঁছেছে ভাবুন। ছাত্রছাত্রীদের একাধিক হোস্টেলে এই রাজ্যে, এই শহরে, এই দেশে একই অবস্থা। এইবার কেন্দ্র সরকার যেটা করলো, অত্যাবশ্যকীয় পণ্য আইন চালু করে দিল। আমার পরের বক্তা আগেই বলেছি, একজন গৃহবধূ শ্রীমতী গীতা দাস। রান্নাঘরের সংকট তো গভীর। এক হচ্ছে যে গ্যাস বুক করতে পারবেন অন্তত 25 দিনে একবার, এখনই বুক করার পর সেই সিলিন্ডার আসতে দেরি হচ্ছে, মানে ওই 2 দিনের মধ্যে যে চলে আসতো সেটা আসছে না। সব মিলিয়ে আপনার কাছে আমার প্রশ্ন থাকবে যে হেঁসেলের সংকটটা আপনার চোখে, আপনার দৈনন্দিন জীবনে, ব্যবহারিক জীবনে কতটা গভীর লাগছে? দেখুন দাদা, আমাদের তো সকালবেলায় উঠেই আগে রান্নাঘরে যেতে হয়। আমরা একজন গৃহবধূ, ঠিক সকালবেলায় উঠে ছেলে স্কুলে যাবে, মেয়ে স্কুলে যাবে, নিজেদেরও টিফিন করতে হবে, তাহলে সেই জন্য গ্যাসটাই আগে প্রয়োজন। আর যে প্রয়োজনটা গ্যাসেরই দরকার, সেই গ্যাসটা আজকে বুক করছি, বলছে 21 দিন পরে পাবে। ফোন করছি, ফোনে কোনো রেসপন্স নেই। তাহলে আমাদের তো অনেক সমস্যা। আর গ্যাসেরও দাম বেড়েছে, আমাদের তো আয় ইনকাম কিছু বাড়েনি, যে গ্যাসের দামটা যে আমরা তার সঙ্গে অ্যাডজাস্ট করে নেব, সেই জন্য আমাদের অনেক সমস্যা হচ্ছে। তো এটার জন্য তো আমাদের প্রচুর সমস্যা হচ্ছে, যেখানে আমরা গ্যাসের সঙ্গে পেরে উঠছি না। হ্যাঁ, রান্নাঘরে গেলেই উনুন ধরাবো, গ্যাসটাই আগে দরকার। তো গ্যাসটাই যদি না থাকে তাহলে আমরা খাবো কি? হ্যাঁ, আর না রান্না যদি করতে পারি তাহলে তো খাওয়া যাবে না। ছেলেটা স্কুলে যাবে, টাইমের মধ্যে যাবে, 10:30টায় স্কুলে যায়। সেখানে যদি আমি টাইমের মধ্যে যদি না রান্নাটা করতে পারি তাহলে ছেলেটার অসুবিধা হচ্ছে। মেয়েটাও ওরকম সকালবেলা উঠে স্কুলে যায়, তারও অসুবিধা। তো আমরা কি করে এটা ইয়ে করব? তারপরে যদি নেক্সট ফেজে যদি তেলের দামও বেড়ে যায়, সমস্ত কিছু জিনিসপত্রের দাম বেড়ে যাবে, সেটা সরাসরি রোজগার তো মানুষের একই থাকছে। রোজগার আমাদের তো খুব অল্পর মধ্যে, ওর মধ্যেই আমাদের চলাফেরা সবকিছুই করতে হয়। তো কাজেই আমাদের অনেক সমস্যা হচ্ছে গ্যাসটা নিয়ে। হ্যাঁ, এটা যদি একটু ঠিক করেন। তারপরে ধরুন অটো যদি মানে এই সিএনজির সমস্যার জন্য রাস্তায় কমে যায়, সেখানে আপনার মানে একটা অটো ধরে যে স্কুলে যাবে বাচ্চারা বা আপনারা কাজে যাবেন, সেখানে ভাড়া বেড়ে যাবে। একদম, সেখানে কাজে ভাড়া বেড়ে যাবে, সব গ্যাস বাড়লে সবকিছু বেড়ে যাবে। তাহলে তো আমাদের তো অনেক অসুবিধা হচ্ছে, অনেকে বিপদের মধ্যেই আমরা চলছি। হ্যাঁ, ভয়ও লাগছে যে কখন কোনটার দাম বাড়ছে। গ্যাসের দাম না কমলে সবজির দাম বেশি, সবজি কিনতে গেলে আমাদের অনেক সমস্যা হচ্ছে। এই অল্প আয়ের মধ্যে আমাদের খুবই চিন্তার মধ্যে চলতে হয়। ভাবুন দিদি, এই যুদ্ধটায় ভারত তার অংশই নয়, আমাদের দেশ থেকে কত হাজার কিলোমিটার দূরে এই যুদ্ধটা হচ্ছে, তা সত্ত্বেও কিভাবে সরাসরি আমাদেরকে ভুগতে হচ্ছে। একদম ভুগতে হচ্ছে। ঠিকই। গীতাদি, অনেক ধন্যবাদ আপনাকে। আপনার দৃষ্টিভঙ্গি থেকে একেবারে সহজ কথাই সমস্যাটা, একেবারে ব্যবহারিক বাস্তব জগতের সমস্যাটা আপনাদের সামনে গীতাদি তুলে ধরলেন। আমি এইখান থেকে একেবারে অর্বুজ প্রণালী, যেখান থেকে সমস্যাটার উৎস, তার কারণ আমি পরিসংখ্যান দিয়েও বলবো যে ভারতের কত তেল এবং কত গ্যাস বাইরে থেকে আমাদের আমদানি করতে হয়, পুরো অঙ্কটা লুকিয়ে আছে সেইখানে। এবং এই যুদ্ধ প্রতিদিন যেখানে যাচ্ছে, যেভাবে একটা দেশের তৈলভাণ্ডার আরেকটা দেশের ক্ষেপণাস্ত্র এসে ধ্বংস করে দিচ্ছে, তাতে বিশ্বজুড়ে নিঃসন্দেহে ত্রাহি রব। পরের প্রতিবেদন। সাধারণ মানুষের পক্ষে খুবই অসুবিধা। আজ বাড়িতে গ্যাস নেই, আজকে হোটেল থেকে আনিয়ে খেয়েছি। এইরকম করে তো দিনের পর দিন চলতে পারে না। যুদ্ধ শুরু করেছেন ট্রাম্প নেতানিয়াহু, জবাব দিচ্ছে ইরান।
ভারত সরকার বলছে এখনো পরিস্থিতি ঠিক আছে, অথচ ইতিমধ্যেই গ্যাসের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। দুটি সিলিন্ডার বুকিংয়ের মধ্যে 21 দিনের বাধ্যতামূলক ফারাক। সূত্রের খবর, শনিবার সেই সময় আরও বাড়িয়ে করা হয় 25 দিন। কিন্তু তারপরেও দেশ জুড়ে গ্যাসের সংকট তৈরি হয়েছে। गैस मिल ही नहीं रही है, ब्लैक में भी नहीं दे रहे थे कल। देखो 2 दिन से तो खाना भी नहीं बना था। There is shortage because small hotels are not getting supplies. That is creating a kind of crisis. Everything is going to be affected because of the gas shortage. হুগলির শ্রীরামপুরের বাসিন্দা নীতা বন্দ্যোপাধ্যায় 3 দিন আগে বাড়ির রান্নার গ্যাস শেষ হয়ে গেছে। কি করবো, 2 দিন ধরে তো 3 দিন ধরে হোম সার্ভিসের খাচ্ছি। আজকে বললো হোম সার্ভিস দিতে পারবে না, গ্যাস ফুরিয়ে গেছে, গ্যাস সাপ্লাইও নেই, বাধ্য হয়ে আমাকে এখন সেদ্ধ ভাত খেতে হচ্ছে। 26শে ফেব্রুয়ারি বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ছিল 6,500 টাকা প্রতি ব্যারেল। 2রা মার্চ সেই দাম বেড়ে হয় 7,175 টাকা। 6ই মার্চ ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম আন্তর্জাতিক বাজারে দাঁড়ায় প্রায় 7,700 টাকা। আর যুদ্ধের 11 দিনে মঙ্গলবার তা বেড়ে দাঁড়িয়েছে 8,634 টাকায়। এই আবহে মোদী সরকারের তরফে বারবার আশ্বাস দেওয়া হচ্ছে সাধারণ মানুষের কোনো অসুবিধে হবে না, কিন্তু বিরোধীরা বলছে রান্নার গ্যাসের দাম আগেই বাড়ানো হয়েছে, তার উপর যোগান কম। কি করছে সরকার? संकट बढ़ रहे हैं और बढ़ेंगे, क्योंकि जो जिस तरह से हमारी सरकार ने ये जो ट्रेड डील है इनकी, इसमें जिस तरह से झुके हैं अमेरिका के सामने, उससे हमारे संकट बढ़ेंगे। और उसके ऊपर से जंग भी है, तो ये तो बढ़ेगा। গ্যাসের দাম বাড়ছে সেদিকে কোনো পাতা নেই, আর বলছে আমি বাধ্য হয়েছি যুদ্ধের জন্য। তাই আমি যতদূর জানি মনমোহন সিংজি যখন প্রধানমন্ত্রী ছিলেন, লাস্ট গ্যাসের দাম ছিল 400 টাকা। কতবার বেড়েছে? আজকে ছোট গ্যাস 1100 আর বড় গ্যাস 2100। পাল্টা জবাব দিচ্ছে বিজেপি। গত 3 মাসের যদি আপনারা হিসেব দেখেন তাহলে গ্যাসের দাম 134 টাকা করে বাড়া উচিত ছিল আন্তর্জাতিক তেলের দামের মূল্যর সমীকরণের হিসেবে, কিন্তু এই মুহূর্তে সেটা 60 টাকা বেড়েছে। আমরা জানি গ্যাসের দাম অনেক কমে আসবে। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মানুষের কাছ থেকে কেন 10 টাকা করে বেশি নিচ্ছেন পেট্রোলের জন্য এবং 10 টাকা করে কেন বেশি নিচ্ছেন ডিজেলের জন্য, এটা আগে উনি বলুন। গ্যাসের দাম বেড়েছে, বাঙালি জানে গ্যাসের দাম 2 দিন পরে কমে যাবে। এরই মধ্যে পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী সমাজ মাধ্যমে লিখেছেন, আজ সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে ঘরোয়া আলোচনায় আমরা বলেছি যে বিভিন্ন দেশ এবং পথ দিয়ে আমাদের জ্বালানি আমদানি হয়। যুদ্ধ পরিস্থিতি সত্ত্বেও আমরা এমন অবস্থা নিয়েছি যাতে ঘরোয়া গ্রাহকদের জন্য সিএনজি ও পিএনজির 100% সরবরাহ নিশ্চিত করা যায় এবং অন্যান্য শিল্পক্ষেত্র প্রয়োজনের 70 থেকে 80% পায়। ঘরোয়া গ্রাহকদের সাধ্যের মধ্যে নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সৌরভ বন্দ্যোপাধ্যায়, সনৎ ঝা, দীপক ঘোষ, এবিপি আনন্দ। দেখুন, মাত্র 10 দিন আগে আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দাম ছিল ব্যারেল প্রতি $70। এই দাম 10 দিনের মধ্যে 102 হয়ে $119ও ছুঁয়ে ফেলেছিল। এই বাড়ার ট্রেন্ড যদি এইভাবে বজায় থাকে এবং যুদ্ধ যেরকম প্রতিদিন ক্রমশ বেড়ে চলেছে এবং দুপক্ষই যেভাবে তেলের ভান্ডারগুলোকে টার্গেট করছে, তাহলে আগামী 10 দিনেও পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে ভাবলে সত্যি ভয় লাগে। আমার পরের বক্তা ব্রিগেডিয়ার দেবাশিস দাস। দেবাশিস দাস, এইভাবে এই গতিতে যুদ্ধ চলতে থাকলে, এইভাবে হরমুজ প্রণালী বন্ধ হয়ে থাকলে, এইভাবে একে অন্যের তৈল ভাণ্ডার দখল করতে থাকলে আমাদের মতো দেশ যারা যুদ্ধের সত্যি বলতে আশেপাশেও নেই, তাদের দুর্গতি তো কোনো কারণ ছাড়াই সীমাহীন হতে চলেছে। ব্রিগেডিয়ার দাস, আমি একটা সামগ্রিক যুদ্ধের ব্যাপারে বলবার আগে একটা কথা বলবো। দেখুন, বিপর্যয় 2 রকমের হয়, একটা মানুষের তৈরি বিপর্যয় আর একটা প্রাকৃতিক বিপর্যয়, যেমন ধরুন বন্যা, ভূমিকম্প, আর মানুষের তৈরি যেমন টেররিজম বা নিউক্লিয়ার ওয়ার বা যুদ্ধ যেটা আজকে চলছে। দুটোতেই একটা অস্থিরতা হয়। সৌভাগ্যবশত বা দুর্ভাগ্যবশত এই 2 রকমের বিপর্যয় আমাকে বারবার দেখতে হয়েছে জীবনে। আপনারা জানেন, বড় বন্যা হলে, ভূমিকম্প হলে সবার আগে ইন্ডিয়ান আর্মি পৌঁছে যায়। সারা পৃথিবীতেই তাই হয়, নেপালে হলেও সেখানকার লোকেরা পৌঁছে যায়। এবার আমি আপনাদের সবাইকে আপনাদের চ্যানেলের মাধ্যমে 2টো জিনিস বলতে চাই। একটা হচ্ছে আশ্বস্ত করছি যে মানে বহু বছর ভারত সরকারের সাথে কাজ করেছি এবং এই সময় যেই থাকুক রাজনৈতিক দল, সে মনমোহন সিং থাকুক, নরসিমহা রাও থাকুক, ইন্দিরা গান্ধী থাকুক, রাজীব গান্ধী থাকুক, ভিপি সিং থাকুক, বা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থাকুক, বা ফিউচার প্রধানমন্ত্রী যাদের আমরা চিন্তা করছি তারা থাকুক,
সবাই এখন ভারতবর্ষের লোকেদের বাঁচাবার চেষ্টা করছে, কোনো রাজনীতি করছে না। তারা এখন সারা রাত জেগে চেষ্টা করবে যে সমস্যাটা তারা তৈরি করেনি, তারা শিকার হচ্ছে, সেটার সলভ করবার। আরেকটা জিনিস আপনাদের এখানে না বললেই নয়, সেটা হচ্ছে একটু মানসিক প্রস্তুতি নিন। অসুবিধা আর মৃত্যু আর ধ্বংস এক না। এই মুহূর্তে ইরানে ওষুধ নেই, টেলিফোন নেই, ইন্টারনেট নেই, খাবার নেই, জল নেই। ইসরায়েলও তাই। এবং 9টা গালফ দেশ ফেসে গেছে এদের সাথে যুদ্ধ করে, যার থেকে আমরা সবাই সাফার করছি। খালি ভারত না, জাপান এই মুহূর্তে টেনশনে আছে, তারা ফ্লাইট প্র্যাকটিস করছে, কারণ আমেরিকার সমস্ত শক্তি যেটা জাপানকে বাঁচাবে বলে অঙ্গীকার করা আছে, কারণ জাপান কোনোদিন নিউক্লিয়ার বোম বানাবে না, ম্যাকার্থারের সাথে ট্রিটি হয়েছিল, তারা সব এইদিকে চলে এসছে। চায়না অদ্ভুত কিছু বিহেভিয়ার করছে, যাতে লোকে ভাবছে চায়না হয় স্পাটলি আইল্যান্ড, নয় তাইওয়ান, বা নয় জাপানের সেনকাকু আইল্যান্ডকে কিছু করবে, এবং কেউ আটকাতে পারবে না পৃথিবীতে। এখন পৃথিবীতে যা ডামাডোল চলছে, ইউনাইটেড নেশন বলে কিছু নেই। তো আপনারা একটু মানসিক প্রস্তুতি নিন, যদি যুদ্ধটা বেড়ে যায় আরও খারাপ দিন দেখতে হতে পারে, বাট কেউ মরবে না, সার্ভাইভাল হবে। বাট কনভিনিয়েন্সে তো ডেফিনেটলি ডিসকমফর্ট হবে। আমি দেখেছি ডিসকমফর্ট কাকে বলে, আমার স্ত্রী দেখেছে, আমার বাড়ির লোকেরা দেখেছে, যখন উইল সই করতে হয়, যখন হাতে আর গলায় একটা চাকতি পরিয়ে যায়, যে যদি হাতটা উড়ে যায় তাহলে গলারটা থাকবে, অ্যাটলিস্ট ডেড বডিটা শনাক্ত করে ঠিকভাবে দাহ কার্যটা হবে। এবং সেইখানে এখন অবধি এমন কিছু ভারতবর্ষে হয়নি, যেটা জয়ন্তদা বলছিলেন যে যেখানে আমরা তাহি তাহি করব। বিশ্বাস রাখুন, সরকার যে রাজনৈতিক দলের হোক চেষ্টা করছে এই আগুনটাকে নিভাতে, কতটা পারবে আমি জানি না, বাট এটা সরকারের ইচ্ছাকৃত না। বাকি রাজনীতিবিদরা তাদের মতো করে বলবেন। এবার আসি আপনার কথা, এই যুদ্ধটা কি হবে। এই যুদ্ধ থেকে কিছু মেসেজ আসছে শোনা। দেখুন, হেনরি কিসিঞ্জার বলে একজন ছিলেন 70 দশকে, আমাদের সময় নোবেল প্রাইজও পেয়েছিলেন, আমেরিকার সেক্রেটারি অফ স্টেট ছিলেন। তিনি একটা কথা বলেছিলেন, আমেরিকার শত্রু হওয়াটা বিপজ্জনক, বন্ধু হওয়াটা মারাত্মক। 8টা গালফ দেশ আজকে এটা অক্ষরে অক্ষরে উপলব্ধি করছে যে তারা কি কুক্ষণে তাদের বেস দিয়েছিল। তারা, আমি তো এই অনেকগুলো দেশে গিয়েছি, চিন্তা করতে পারছি না যে দুবাইয়ের এয়ারপোর্টে বোম পড়ছে, শপিং মল, তার ওই শপিং মলের সাথে ওই লম্বা বিল্ডিংটা বুর্জ খালিফা, সেখানে বোম পড়ছে, আল আরাবে হচ্ছে, মানে ইটস ইম্পসিবল ভাবার জন্য। তো এই দেশগুলো মূল্য চুকাচ্ছে একটা ভুল লোকের সাথে বন্ধুত্ব করে। আরও কিছু জিনিস আসছে, যেমন ইরানের তো এতক্ষণে হেরে যাওয়ার কথা। ট্রাম্প নিজে বলছেন 5000টা টার্গেট মেরেছি, ইসরায়েলও মারছে। কিন্তু স্ট্র্যাটেজিটা কি ইরানের? কোনো কি স্ট্র্যাটেজি আছে? নিশ্চয়ই স্ট্র্যাটেজি আছে। এখানে একটা ব্যাপার, ইরান একটা স্বৈরতান্ত্রিক দেশ হলেও স্বৈরতন্ত্র এসছে মিলিটারি কু দিয়ে না, স্বৈরতন্ত্র এসছে রিভলিউশন দিয়ে, যেমন ফ্রেঞ্চ রিভলিউশন হয়েছিল, যেমন চাইনিজ রিভলিউশন হয়েছিল, যেমন জার হয়েছিল রাশিয়াতে। ফলে সাপোর্ট কিছু আছে, এখন তারা আরও ইউনাইটেড হয়ে গেছে। একটা সময় ছিল জানেন, IRGC যেটা বলে রেভলিউশনারি গার্ড, আর ইরান আর্মি প্রায় ধরুন আপনার 6 লাখ, IRGC 2 লাখ, এদের মধ্যে একটা বনিবনা হতো না। পাকিস্তানে যেমন পাক আর্মি আর ISI, তেমনি এখন কিন্তু এরা জয়েন্ট হয়ে গেছে। এখন রাস্তায় লোক বেরিয়ে এসে এই মোস্তফাকে সাপোর্ট করছে। এই মোস্তফাকে, যাকে IRGC বানালো এবং রাষ্ট্রপতি একটা ইউটার্ন নিচ্ছিল, সোজা আবার তাকে ইউটার্ন করাতে হলো, এবং সেই তার ক্ষমতা দেখাচ্ছে IRGC মোস্তফাকে বানিয়ে। এবং এই মোস্তফাকে, যার বাবা মারা গেছে, মা মারা গেছে, সবাই মারা গেছে, ভাই বোন সবাই মারা গেছে, সে একটি উন্ডেড টাইগার, এবং তাদের কাছে এখন হারাবার কিছু নেই। এবং তারা এখন ওই হরমুজ প্রণালীর তলায়, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো না, সাবমেরিন বসিয়ে রাখেনি। দ্বিতীয় কথা, কোথাও একটা দেখা যাচ্ছে আমেরিকা যতই হুঙ্কার করুক, একটা এই যুদ্ধের থেকে এখন পলায়ন বৃত্তি আমি দেখতে পাচ্ছি, যেটুকুনি আমি বুঝি, যেটা আমরা আপনার সাথে প্রোগ্রাম করেছিলাম আফগানিস্তানে হয়েছিল। এত তাড়াতাড়ি পালাচ্ছে যে প্লেন থেকে লোক পড়ে যাচ্ছিল, এবং কত শয় ট্যাঙ্ক আফগানিস্তানে রয়ে গেছে, তাদের এরোপ্লেন, হেলিকপ্টার সমস্ত রয়ে গেছে, এবং তারা তখন পলায়ন করেছিল, ভিয়েতনাম থেকে পলায়ন করেছিল। পলায়ন করবার নীতি আমেরিকার আছে, এবং তারা এই যুদ্ধ থেকেও এখন একটা পরিত্রাণ চাইছে, কারণ ট্রাম্পের ডোমেস্টিক পপুলারিটি কমে যাচ্ছে, বাই ডে চলে যাচ্ছে। এবং এই অস্থিরতাতে লাভ হচ্ছে একমাত্র রাশিয়ার, লাভ হচ্ছে চায়নার কেন লাভ হচ্ছে? সাউথ চায়না সি ফাঁকা, এবং আমেরিকার ট্যাকটিক স্ট্র্যাটেজি সব ওরা জেনে যাচ্ছে যে কিভাবে ওরা রিঅ্যাক্ট করবে যুদ্ধেতে। পরের যুদ্ধের জন্য তারা তৈরি হচ্ছে, আর রাশিয়া তেল বেচে ফুলে ফেপে যাচ্ছে। ইসরায়েল নিয়ে দুটো কথা বলবো। এই দেশটি আমেরিকাকে ব্যবহার করে নিখুঁতভাবে ইরানের মিলিটারি বলুন, সিভিলিয়ান ইনফ্রাস্ট্রাকচার বলুন, স্কুল বলুন, হাসপাতাল বলুন, সব শেষ করছে, দায়িত্ব নিয়ে শেষ করছে।
এবং সারা বিশ্বের কেউ এটা নিয়ে কিছু বলতে পারছে না। এইখানে একটা ইউনাইটেড নেশন মানে ডিফাঙ্ক্ট হয়ে গেছে একরকম, মানে আমার মনে হয় তাদের আর বন্ধ করে দেওয়া উচিত। এবং এইখানে একটা মেসেজ যাচ্ছে সারা পৃথিবীতে যে যদি শক্তিশালী না হও, যদি নিউক্লিয়ার পাওয়ার না থাকে, যেন তেন প্রকারণে জোগাড় করো। শুনতে পাচ্ছি ইরান নাকি নর্থ কোরিয়ার থেকে জোগাড় করবার চেষ্টা করছে এবং তারা নাকি তাদের তেল দিবে। এটাও শুনতে পাচ্ছি একটা ট্রেন লাইন হয়েছিল চায়না থেকে কাজাকিস্তান হয়ে তুর্কমেনিস্তান হয়ে আসবে ইরানে, শুনতে পাচ্ছি সেটা দিয়েও নাকি কিছু সাপ্লাই আসছে। আজকে ইরানের ফরেন মিনিস্টার বলেছেন 1000 বছর যুদ্ধ চালাবো দরকার হলে। তো এইখানে আসে যে রিভলিউশনারি ফোর্সেস, তাদের কিন্তু সব গিয়েও একটা জিত থেকে যায়, সব গিয়েও একটা থেকে যায় শক্তি, যেইটাকে আফগানিস্তানে আমরা দেখেছি। ইরান কিন্তু আফগানিস্তানের ডবল সাইজ, ফলে এই যুদ্ধ বাড়তেও পারে, আবার হট করে হয়তো ট্রাম্প পুল আউট করে যেতে পারে অন্যদের দায়িত্ব দিয়ে। আর পাকিস্তান ফেসে গেছে, কারণ তাকে একদিক দিয়ে ইরানকে ভালোবাসতে হবে, পাকিস্তানের রাস্তায় রাস্তায় লোক বেরিয়েছে, আবার একদিক দিয়ে আমেরিকাকে ভালোবাসতে হবে, সৌদি আরবকে ভালোবাসতে হবে। তারা কি করবে জানে না। আর একটা কথা বলে শেষ করব, আজকে অস্ট্রেলিয়াতে কালকে একটি উমেন্স ফুটবল টিমের 5 জন প্লেয়ার তারা ওখানে খেলছিল এবং তাদের দেশে ফেরার কথা, তারা দেশে ফিরতে চাইছে না, কারণ তারা ন্যাশনাল অ্যান্থেম গাইনি বলে তাদেরকে ট্রেটার বলা হয়েছে। ওরা বলছে মেরে দেবে, পলিটিক্যাল অ্যাসাইলাম চলছে। তো সারা পৃথিবীটা অশান্ত হয়ে আছে, আমাদের শক্ত করতে হবে এবং পরিস্থিতির আরও মানে শক্তিশালীভাবে মোকাবিলা করবার জন্য মানসিক প্রস্তুতি নিতে হবে, তাহলে বেরিয়ে আসব। আর আমার মনে হয় এইখানে কোথাও একটা ইরানকে যেমন ভাবা হয়েছিল সিরিয়া, লিবিয়া বা গাজা স্ট্রিপের মতো ধ্বংস হয়ে যাবে, সেটা দেখতে পাচ্ছে না। এবং ট্রাম্পের একটা কোথাও আশঙ্কা হচ্ছে যে হয়তো আমি একটা বাজে যুদ্ধে ফেসে যাচ্ছি, যেটাতে আমি একটা নোবেল পিস প্রাইজ চেয়েছিলাম শান্তির জন্য, এখন আমি অশান্তির জন্য আর কি সারা পৃথিবীতে ইতিহাসে জায়গা। আমি শেষ থেকে শুরু করি, সেটা হচ্ছে ট্রাম্পের এখন প্রত্যেকটা সমীক্ষা লক্ষ্য করবেন যে ক্রমশ তার জনপ্রিয়তা কমছে এবং বলা হচ্ছে যে এরপর যখন বডি ব্যাগগুলো যত আসতে থাকবে প্লেন ভরে ভরে, যদি দুর্ভাগ্যবশত সেই ছবি আমেরিকাবাসী দেখে, তাহলে জনপ্রিয়তা আরও তলানিতে ঠেকবে। আমি বলছি জয়ন্ত এবং দেবাশিসদা দুজনে একটা কথা বললেন যে কল্পনা করুন কঠিন সময়ের জন্য তৈরি থাকুন, কিন্তু আমাদের প্রতিবেশী দেশগুলোর তুলনায় আমরা ভালো আছি, কোনো সন্দেহ নেই। আমার পরের প্রতিবেদনে পাকিস্তান আর বাংলাদেশের ছবিটা আপনাদের সামনে রাখবো, তাহলে নিঃসন্দেহে কোথাও একটা এখনও অদৃষ্টকে ধন্যবাদ দিতে হয় যে সেই তুলনায় নিঃসন্দেহে ভারতবর্ষে আমরা ভালো আছি। দেখুন, अभी हमारे पास स्टॉक पड़ा था, वो चल गया, आज का दिन चल जाएगा, कल से बंद हो जाएगा। ঠিক সময়ে সিলিন্ডার পাচ্ছি না, আমরা দিতেও পাচ্ছি না কাস্টমারদেরকে। হরমুজ প্রণালীতে আটকে রয়েছে বহু জাহাজ, একাধিক দেশ তেল ও গ্যাসের উৎপাদনও কমিয়ে দিতে বাধ্য হয়েছে, যার রেশ সরাসরি এসে পৌঁছেছে ভারতে, পশ্চিমবঙ্গে। From today, there is a complete stop of supply of LPG cylinders. I am afraid if this continues, the hotels and restaurants industry may have to shut down. যুদ্ধের আঁচ শুধু ভারতে নয়, সরাসরি এসে পড়েছে দুই প্রতিবেশী দেশ পাকিস্তান ও বাংলাদেশেও। পাকিস্তানে ঠিক যেন করোনা কাল ফিরে এসেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ঘোষণা করেছেন সমস্ত সরকারি অফিসে সপ্তাহে 4 দিন কাজ হবে, বাকি দিনগুলো ওয়ার্ক ফ্রম হোম। 50% কর্মী অফিস থেকে কাজ করবেন, বাকি 50% বাড়ি থেকে। এভাবেই ঘুরিয়ে ফিরিয়ে কাজ হবে সরকারি দপ্তরে। বেসরকারি সংস্থাগুলোও যাতে এই ব্যবস্থা নেয় তার পরামর্শ দেওয়া হয়েছে পাকিস্তানের প্রশাসনের তরফে। আগামী সোমবার থেকে 31শে মার্চ পর্যন্ত পাকিস্তানের সমস্ত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস হবে বলে জানানো হয়েছে। পাকিস্তান প্রশাসন সূত্রে খবর, পাকিস্তানের মন্ত্রিসভার সদস্যরা আগামী 2 মাস বেতন ও ভাতা নেবেন না। অন্যদিকে বিধানসভার সদস্যদের বেতন 25% কমানো হবে। মন্ত্রী, সাংসদ বা কোনো আধিকারিক প্রয়োজনেই বিদেশ সফর করতে পারবেন এবং তা করতে হবে ইকোনমি ক্লাসে। পাশাপাশি সরকারি অফিসে জ্বালানি ভাতা কমানো হয়েছে। এই পরিস্থিতিতে সমস্ত ব্যক্তিগত সভা নিষিদ্ধ করা হয়েছে এবং সমস্ত সভা বৈঠক অনলাইনে করতে হবে। বিয়ে বা অন্য কোনো জমায়েতে অতিথি সংখ্যা 200-র মধ্যে রাখতে বলা হয়েছে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে একটি পেট্রোল পাম্পে তেল নেওয়াকে কেন্দ্র করে অশান্তির জেরে গুলি পর্যন্ত চলেছে। মৃত্যু হয় 1 জনের, আহত হয় 2 জন। একের পর এক পেট্রোল পাম্পগুলিতে কাতারে কাতারে মানুষের ভিড়। একই সময় কিন্তু আফ পাক একটা যুদ্ধ চলছিল। এর ফলে যেটা হলো, পাকিস্তানের যে মজুদ ছিল, যে ভান্ডার যে থাকে, সেই মজুদটা কিন্তু এই যুদ্ধে তারা নষ্ট করেছে।
পাকিস্তানের আভ্যন্তরীণ অবস্থা অত্যন্ত সমস্যার মধ্যে দিয়ে রয়েছে। চরম জ্বালানি সংকট বাংলাদেশেও। পেট্রোল পাম্পের বাইরের ছবিটাই রকম, অসংখ্য গাড়ি, বাইক, স্কুটারের মিছিল। প্রথম আলো সূত্রে খবর, বাংলাদেশের রাঙামাটি শহরের ফুয়েল ফিলিং স্টেশনগুলোয় জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না। সিলেটে একটি পেট্রোল পাম্পে তেল নেওয়া নিয়ে গন্ডগোলের জেরে সোমবার এক কর্মীর ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ। একাধিক পেট্রোল পাম্পের বাইরে এরকম পোস্টার। 7 দিনের তেল স্টক ছিল, 7 দিনের তেল আমরা একদিনে বিক্রি করে ফেলেছি। এই জন্য আমাদের তেল টাঙ্কিতে দাঁড়িয়ে গেছে, তেল নাই। আমি এই 2 ঘন্টা লাইনে দাঁড়ায় থেকে 2 লিটার তেল পাচ্ছি। এটা একটা ওয়ার্ল্ড ওয়াইড ক্রাইসিস এবং যে যত শক্তিশালী সে ততদিন চাপটা রাখতে পারবে। এই বিশ্বজুড়ে যে চাপ, সেই চাপটা বেশি দিন পাকিস্তান বা বাংলাদেশ সামলাতে পারবে না, তারা আগে ভেঙে পড়বে। কিন্তু ভারতবর্ষের এখনো অবধি সেরকম কোনো অবস্থা আসেনি। জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগের মধ্যেই ভারত থেকে বাংলাদেশে 5000 টন ডিজেল পাঠানো হয়েছে। ভবিষ্যতে আরও ডিজেল পাঠানো হবে। তবে ভারতেও গ্যাসের আকাল তৈরি হয়েছে। আশঙ্কায় পেট্রোল পাম্পের বাইরে গাড়ির ভিড় জমছে। ইতিমধ্যেই গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে। প্রশ্ন উঠছে, তেলেরও দাম বাড়বে না তো? কারণ তেমনটা হলে সরাসরি তার প্রভাব পড়বে খাবারের দামে। কৃষিক্ষেত্র থেকে গ্রাহকের কাছে খাদ্যপণ্য পৌঁছানো অবধি প্রতিটি ক্ষেত্রেই তেল ও গ্যাস প্রয়োজন। সার তৈরি হয় প্রাকৃতিক গ্যাস থেকে, সেচের কাজ এবং ট্রাক্টর চলে জ্বালানিতে। কৃষি জমি থেকে শস্য হিমঘরে পৌঁছয়, সেখানে রেফ্রিজারেশনের জন্য চাই গ্যাস বা ডিজেল। তাপ নিরোধক পিভিসিও তৈরি হয় পেট্রোলিয়াম বাই প্রোডাক্ট থেকে। হিমঘর থেকে খাদ্যশস্য প্যাকেজিং সেন্টারে পৌঁছতে গেলে লাগে ট্রাক, যা চলে জ্বালানিতে। এরপর প্যাকেজিংয়ের জন্য লাগে প্লাস্টিক, যা তৈরি হয় পেট্রোকেমিক্যালের বাই প্রোডাক্ট পলিথিলিন দিয়ে। প্যাকেজিংয়ের পর সেই পণ্য সুপারমার্কেট অবধি নিয়ে যেতে ফের চাই ট্রাক, যা চলে জ্বালানিতে। অর্থাৎ পেট্রোপণ্যের দাম বেড়ে যাওয়া মানে এই প্রতিটি ক্ষেত্রে খরচ বেড়ে যাওয়া। আর খরচ বাড়লে স্বাভাবিকভাবেই সেই পণ্যের দামও বাড়বেই, যার মাসুল গুনতে হবে গ্রাহককে। ঐশী মুখোপাধ্যায় ও ব্রতদীপ ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, পরিসংখ্যান বলছে ভারতবর্ষে প্রায় 80 থেকে 85% এলপিজি আমদানি করে, আর প্রাকৃতিক গ্যাস বা এলএনজির প্রায় 50% বিদেশ থেকেই আসে। এলপিজি আসে সৌদি আরব, ইউএই, কুয়েত, আমেরিকা থেকে। যুদ্ধের কারণে কাতার তাদের এলএনজি উৎপাদন বন্ধ রেখেছে। আর প্রতিদিন আমরা আলোচনা করছি যে পারস্য উপসাগর থেকে হরমুজ প্রণালী হয়ে যে এলপিজি ভারতে আসে তাও আসতে পারছে না, ফলে আমদানিতে টান পড়ছে। এবং একেবারে মাইক্রো লেভেলে এর সঙ্গে যুক্ত হয়েছে প্যানিক বুকিং, যে কিছু নেই, কিভাবে আমার হেসেলটাকে অ্যাটলিস্ট বন্ধ যেন না হয়ে যায়, যেন ধুঁকে ধুঁকেও চলে। এই নিয়ে মানুষের একটা মনস্তাত্ত্বিক সংকট। সব মিলিয়ে কতটা সংকট দেখছেন ইন্ডিয়ান এলপিজি ডিস্ট্রিবিউটার অ্যাসোসিয়েশনের মুখপাত্র বিজন বিহারী বিশ্বাস। এবার জেনে নেব। নমস্কার। আমাদের যে সংকটটা এখন চলছে যুদ্ধের জন্যে, ইরান এবং ইউএসএ এবং ইসরায়েল, সেই সংকটে আমাদের বহু জ্বালানি, বিশেষ করে এলপিজি এবং ন্যাচারাল গ্যাসের ট্যাঙ্কার, জাহাজ হরমুজ প্রণালীতে আটকে রয়েছে। সেই জন্য আমাদের এখানে বিশাল একটা ক্রাইসিস দেখা দিয়েছে। কিন্তু আমাদের কাছে এখনও যথেষ্ট মজুদ আছে কিছুদিন চালাবার জন্যে। আমাদের যেহেতু আমদানি করতে হয় সারা বিশ্ব থেকে, তেল উৎপাদনকারী দেশগুলোর থেকে, যেখানে আমরা এখন অ্যাট প্রেজেন্ট আমরা যেটা আমদানি করি সেটা হচ্ছে 80% আমদানি করি। আমাদের এখানে প্রোডাকশন ক্যাপাসিটি আছে এলপিজির, আমাদের রিফাইনারিগুলোতে আমরা ইচ্ছে করলেই মোটামুটি 40 থেকে 50% এলপিজি উৎপাদন করতে পারি। এতদিন যেহেতু ইজিলি অ্যাভেলেবেল ছিল এলপিজি বাইরে থেকে আমদানি করে চালানো, তার জন্য সেরকমভাবে চলছিল। যেহেতু এখন যা ক্রাইসিস হয়েছে, আমাদের রিফাইনারিগুলোকে আরও ক্যাপাসিটি বাড়ানো হচ্ছে, যাতে এলপিজি আমরা আরও বেশি এখানে উৎপাদন করতে পারি। যেটা আমাদের সরকার দেখছে যে আমাদের ক্রুড অয়েলের খুব একটা সংকট নেই, তার জন্যে তারা ক্রুড অয়েল থেকে এলপিজিতে কনভার্ট করার প্রণালীগুলোকে বাড়িয়েছে, যেগুলো আমাদের 80-এর দশক 90-এর দশকে বেশিভাবে করা হতো। তখন এত এলপিজি আমদানি করা হতো না। তো সেই প্রণালীগুলোকে অগমেন্ট করে চেষ্টা করা চলছে যাতে আমাদের দেশে অভ্যন্তরীণভাবে এলপিজিকে 50% বাড়ানো যায়।
আর বাদবাকি 50% আমরা বাইরের দেশের উপরে নির্ভরশীল থাকব। এখন এই যে সমস্যা আজকে দৈনন্দিন জীবনে শুরু হয়েছে, সেটা মূলত যেই মুহূর্ত থেকে আমাদের এখানে জানা গেছে যে আমরা এলপিজি ঠিকমতো আসছে না, তখন আমাদের গৃহস্থালী সরকারের ডিসিশন হয়েছে গৃহস্থালী এলপিজি যেটুকু লাগবে সেটা যেন সব গৃহস্থ পায়, সেটাকে ইনশিওর করা হবে। সেইটাকে প্রাধান্য দিতে গিয়ে তারা একটা সিদ্ধান্ত নিয়েছে কমার্শিয়াল ইউজেজের জন্য যে এলপিজি হবে সেটাকে এই মুহূর্তে আমরা দেব না, যার জন্যে আজকে পুরো কমার্শিয়াল সেক্টরে যেই এলপিজির চাহিদা সেটাকে ঠিকমতো যোগান দেওয়া যাচ্ছে না। কিছুক্ষণ আগে আমাদের এখানে হিন্দুস্তান সুইটসের রিপ্রেজেন্টেটিভ বললেন ওদের জ্বালানির অবস্থার কথা। শুধু হিন্দুস্তান সুইটস নয়, পুরো ফুড ইন্ডাস্ট্রি আমাদের ভারতবর্ষের সংকটের মুখে রয়েছে, যে কোনো সময় বসে যাবে। যেটুকু সমস্যা, যেটুকু আমাদের কাছে কমার্শিয়াল এলপিজি আছে সেটুকু যে কোনো মুহূর্তে শেষ হয়ে যাবে। সরকারের কাছে প্রাধান্য হচ্ছে গৃহস্থালী এলপিজি, তো সেইভাবে এখন চলছে। তার জন্যেই আগে কি হতো, আগে আমরা যে কোনো সময় গ্যাস বুক করতে পারতাম, তার 2-3 দিনের মধ্যে আমাদের সাপ্লাই হয়ে যেত। কিন্তু আজকের সমস্যা যেই জায়গায়, সেখানটায় যদি আমাকে কিছু কনজারভেশন করতে হয় এবং করা জরুরি হয়ে পড়েছে, সেটার জন্যেই সরকার এই যে 25 দিনের সিস্টেমটা চালু করেছে। এই 21 দিনের সিস্টেম ছিল বহু আগে, আজকে থেকে 15-20 বছর আগে এই সিস্টেমটা ছিল যে আমরা 21 দিনের একটা গ্যাপ রেখে বুকিং করব। সেটা বহুদিন হয়েছে, উঠে গেছে। কোনো রকম রেস্ট্রিকশন কখনোই ছিল না। হঠাৎ করে এই সমস্যা তৈরি হওয়ার জন্যে প্রথমে 21 দিন ডিক্লেয়ার করা হয়েছিল, পরে সেটাকে 25 দিন করা হয়েছে। একটা গৃহস্থালীর জন্যে সরকার সারা বছরে 215 কেজি, মানে একটা 14.2 কেজি সিলিন্ডার, যাতে 15টা সিলিন্ডার তারা পায়, সেই সিস্টেমটা করে রেখেছে। কিন্তু আমাদের দেখা গেছে যে বেশিরভাগ 70-75% জনগণ সারা বছরে বেশ 7-8টি সিলিন্ডারে বেশি ইউজ করে না। বাদবাকি বহু ফ্যামিলি আছে যাদের অনেক লোকসংখ্যা আছে, যাদের বাড়ির মেম্বার বেশি, নানা রকম অন্য কাজে লাগে, সেগুলোর জন্যে একটা ছাড় রয়েছে। সেগুলোকে ক্যালকুলেশন করেই আজকে কিন্তু এই 25 দিনের রেস্ট্রিকশনটা আনা হয়েছে, যাতে সবাই আমরা কিছু কিছু করে কনজার্ভ করি, একদম, যাতে এলপিজির কনজামশনটা কম হয়। এবং এই মুহূর্তে 3টে অয়েল কোম্পানির এক্সিকিউটিভ ডাইরেক্টরদের নিয়ে একটা কমিটি তৈরি করা হয়েছে, যারা এটা প্রত্যেক দিন এটাকে মনিটরিং করছে, যাতে কোনোভাবে আমরা যে কোনো মুহূর্তে আবার কমার্শিয়াল সিলিন্ডারকে, কমার্শিয়াল প্রতিষ্ঠানগুলোকে আমরা এলপিজি দিতে পারি, সেই সিচুয়েশনে আসতে পারি। আর যদি আমাদের এই জাহাজ যেগুলো আটকে রয়েছে সেগুলো যাতে চলে আসে, তাহলে তো কিছুটা সুরা হয়েই যাবে। এখন এর জন্যে এই যে গৃহস্থালী এলপিজি, এটা ব্যবহারের জন্য আজকে যে লাইনগুলো পড়ছে, সেই লাইনগুলো সিলিন্ডার চাহিদার থেকেও বেশি বহু কাস্টমারের কেওয়াইসি বায়োমেট্রিক কনফার্মেশন বাকি আছে, যাদেরকে গত 3 বছর ধরে বললেন যে আমাদের মজুত আছে। মোটামুটি কত দিনের মজুত আছে, কোনো আন্দাজ আছে? মোটামুটি 8-9 দিন 10 দিন চলে যাবে, সেরকম মজুদ আছে আমাদের কাছে। এবং ওই ইন্টারনাল যেগুলো আমাদের রিফাইনারিতে করা হচ্ছে, সেগুলো প্রায় 10-15% ইনক্রিজ করবার চেষ্টা হচ্ছে। আগে যেটা হতো আমাদের 30% এখানে হতো, করা হতো না কিছু, যেহেতু ইম্পোর্টটা আমাদের ইজি ছিল, তার জন্যে যে আমরা ভালোভাবে পেয়ে যাচ্ছি দামের মধ্যে, তাহলে আমরা
পেট্রোল ডিজেলটাকে প্রাধান্য দেব, এলপিজিটা আমরা বাইরের থেকে নেব, কিন্তু আজকে এলপিজি ট্যাঙ্কারগুলো আটকে গিয়ে মুশকিল। একদম একদম। আমি ঠিক এই জায়গা থেকে, যেহেতু উনি 8 থেকে 9 দিন বললেন, আমি বলছি 8 থেকে 9 দিনের মধ্যে যুদ্ধ কি থামবে? আমি বলছি যুদ্ধ থামবে কবে সেই ইঙ্গিত কিন্তু নিঃসন্দেহে একটা আশার আলো ব্রিগেডিয়ার দাস দেখিয়েছেন, কিন্তু এই তেল আর গ্যাসের হাহাকারের মধ্যে যুদ্ধ থামার কোনো স্পষ্ট ইঙ্গিত এখনো পর্যন্ত কিন্তু পাওয়া যাচ্ছে না। পরের প্রতিবেদন। ইসরায়েল বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন ইরানের কোমর ভেঙে গেছে। ইরানও স্পষ্ট জানিয়ে দিয়েছে আমেরিকার আক্রমণ যতদিন না বন্ধ হচ্ছে পারস্য উপসাগর দিয়ে 1 লিটার তেলও ছাড়া হবে না। এই প্রেক্ষাপটে হুমকির ঝাঁজ আরও বাড়ালেন ডোনাল্ড ট্রাম্প। And if Iran does anything to do that, they'll get hit at a much harder level. I will take out those targets that were easy. They'll never be able to recover, ever. ফলে যুদ্ধের 11তম দিনেও চলছে লাগাতার হামলা। এপক্ষ ও পক্ষ কেউ আগে থেকে থামতে রাজি নয়। ইরানের রাজধানী তেহরানে ফের হামলা চালিয়েছে ইসরায়েল আমেরিকা। ইরানের দাবি হামলা চালানো হয়েছে জনবসতিপূর্ণ এলাকায়। পূর্ব তেহরানে কমপক্ষে 40 জনের মৃত্যুর খবর মিলেছে। অন্যদিকে কুয়েতের আল আদিরিতে আমেরিকার সেনাঘাঁটিতে হাইব্রিড ড্রোন হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলের উত্তর প্রান্তের বন্দর শহর হাইফা লক্ষ্য করে ফের হামলা চালাচ্ছে ইরান। আবার তেহরানে ক্রমাগত এয়ার স্ট্রাইক চালিয়ে যাচ্ছে ইসরায়েল। Epic fury. We're also focused on keeping energy and oil flowing to the world. And I will not allow a terrorist regime to hold the world hostage and attempt to stop the globe's oil supply. And if Iran does anything to do that, they'll get hit at a much harder level. Continue to target Iran's drone and missile capabilities. Their drones are way down. Their drone manufacturing has been hit starting today. We know all of the places they manufacture the drones, and they're being hit one after another. But it's all resulting in a 90% decline in various things, but in particular Iranian missile launchers, and 83% drop in drone launchers. এদিকে ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি জানিয়েছেন, আমি মনে করি না আমেরিকার সঙ্গে আর কোনো কথা বলা হবে। আমেরিকানদের সঙ্গে কথা বলার আমাদের খুব তিক্ত অভিজ্ঞতা রয়েছে। এই যুদ্ধ আমাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল। আমরা আগ্রাসনের শিকার এবং আমরা নিজেদের রক্ষা করছি। আমেরিকার যে একটা মিসক্যালকুলেশন ছিল সেটা সবার সামনে খোলাভাবে চলে এসেছে। ট্রাম্পের যে বলা যে আমরা 2 দিনের মধ্যে লড়াইটা শেষ করে দেবো, সেটা ভুল ধারণা। যেদিনকে ইরান চাইবে সেদিনকে যুদ্ধটা বন্ধ হবে। এটা কিন্তু পুরোপুরি একটা ঘটনা। ভয়ঙ্কর যুদ্ধের আবহেই ট্রাম্পের হুমকি উড়িয়ে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন নিহত খামেনেইর পুত্র মোস্তাফা খামেনি। সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়ে ইসরায়েলের ছোড়া মিসাইলের গায়ে সই করা বিশেষ বার্তা পাঠিয়েছেন তিনি, যেখানে লেখা অ্যাট ইয়োর সার্ভিস সৈয়দ মোস্তাফা। ইতিমধ্যে ইরানের নবনির্বাচিত সর্বোচ্চ নেতাকে নিয়ে তীব্র আপত্তি তুলেছেন ডোনাল্ড ট্রাম্প। আর এবার সরাসরি হুঁশিয়ারি ছুড়ে দিলেন তিনি। বললেন, আমি বিশ্বাস করি না তিনি শান্তিতে থাকতে পারবেন। ইরানের নতুন নেতা জানিয়েছেন এই যুদ্ধ শেষ করবার নির্ধারক শক্তি একমাত্র ইরান। আমরা জানি না এই নতুন রাষ্ট্রপ্রধান ইরানকে স্বাগত জানিয়েছে রাশিয়া এবং তারপরে চীন। সব মিলিয়ে আমরা এটুকুনি আশা করব এই যুদ্ধ দ্রুত শেষ হোক। মানুষ বড় কষ্টে রয়েছে। এরই মধ্যে যুদ্ধ বন্ধ করতে মধ্যস্থতার ইঙ্গিত দিয়েছে রাশিয়া। এখন প্রশ্ন হলো, ট্রাম্প কি সুর নরম করবেন? ইরানের সঙ্গে আলোচনায় বসতে রাজি হবেন তিনি? বিশ্বের বিভিন্ন শক্তিধর রাষ্ট্ররা কি দুপক্ষকেই বোঝাবে যে এই যুদ্ধ যেদিকে এগোচ্ছে, যেভাবে জ্বালানি সংকট তৈরি হচ্ছে, তার অবসান ঘটাতে অবিলম্বে সংঘর্ষ বিরতি অত্যন্ত প্রয়োজন? ঐশী মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। কিন্তু আপনারা কি বলছেন? আপনারা জানেন ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টা, থ্রেড এই সমস্ত জায়গায় আমরা কিছু মন্তব্য দিই এবং কত শতাংশ মানুষ কি বলছেন। পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে রান্নার গ্যাস নিয়ে পশ্চিমবঙ্গবাসীর সংকট কি আরও বাড়তে চলেছে এমনটা মনে করছেন আমার বক্তারা। মানসিক প্রস্তুতির কথা বলছিলেন না, 95% মানুষ ভেবেই নিয়েছেন যে এই সংকট আরও বাড়তে চলেছে। বাড়বে না এমনটা মনে করছেন 4%, বলতে চাননি 1%। গ্যাসের সংকটে ঝাঁপ পড়তে চলেছে কলকাতার বহু রেস্তোরাঁ ও মিষ্টির দোকানে। পরিস্থিতি কি আরও ঘোরালো হবে? 91% মনে করছেন হ্যাঁ আরও ঘোরালো হবে, 7% মানুষ তা মনে করছেন না, বলতে চাননি 2%। কৌশল বদলে তেলের ডিপোয় হামলা চালাচ্ছে ইসরায়েল ও ইরান। বাড়ছে তেলের দাম, ক্রমশ পড়ছে টাকার দাম। পরিস্থিতি কি সামলাতে পারবে মোদী সরকার? 61% মানুষ মনে করছেন হ্যাঁ মোদী সরকার পরিস্থিতি সামলে দিতে পারবে। 38% মানুষ মনে করছেন মোদী সরকার পারবে না,
বলতে চাননি 1%। সরাসরি মন্তব্যে আসবো। সন্দীপ মিত্র লিখছেন, যুদ্ধ তাড়াতাড়ি বন্ধ না হলে অবস্থা আরো ভয়াবহ হয়ে দাঁড়াবে। পীযূষ মালাকার লিখছেন, গ্যাসের কালোবাজারি বন্ধ করতে শুধু কেন্দ্র নয়, রাজ্যকেও কড়া অবস্থান নিতে হবে। শর্মিষ্ঠা দত্ত লিখছেন, যুদ্ধের আঁচ যথাসম্ভব যাতে কম লাগে সেদিকে প্রশাসনের নজর থাকা দরকার। সৈকত বর্মন লিখছেন, কেন্দ্র আর রাজ্য তেলের ওপর থেকে কর কমিয়ে সাধারণ মানুষকে স্বস্তি দিক। অতীশচন্দ্র ভাওয়াল লিখছেন, তেলের ডিপোয় আক্রমণ বন্ধ করতে রাষ্ট্রসংঘের উচিত যুদ্ধংদেহী দেশগুলোকে বিরত করা। আর এইখান থেকে আমার পরের বিষয়ে যাব। আপনাদের বলেছিলাম যে আজকে সত্যি সত্যি নানা বড় বড় খবরের দিন। নিঃসন্দেহে সুপ্রিম কোর্টে সকাল থেকেই আমাদের নজর ছিল, এবং পাশাপাশি জ্ঞানেশ কুমার তার এই কলকাতা সফরে ঠিক কী বলছেন। আমি শুরুটা করব যে পশ্চিমবঙ্গে কত দফায় ভোট হবে। সাংবাদিকরা যখন এই প্রশ্ন করেন, জ্ঞানেশ কুমার বলেন যে সেটা সম্পূর্ণ নির্ভর করছে আইন শৃঙ্খলা পরিস্থিতির ওপর। ঠিক কী বললেন জ্ঞানেশ কুমার, রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া সমেত দেখাবো পরের প্রতিবেদন। West Bengal, how many phases the election should be done would be dependent on the law and order preparedness of the state machinery. পশ্চিমবঙ্গে ভোট কবে, কদফায় হবে ভোট? রাজ্যবাসীর মনে ঘুরপাক খাচ্ছে এই প্রশ্নগুলো। After reaching there, taking into account all the factors which have emanated during the review meeting. Maharashtra, as you said, was done in one phase. West Bengal, how many phases the election should be done would be dependent on the law and order preparedness of the state machinery. সোমবার বিভিন্ন রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকে বসেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। কমিশনের সঙ্গে বৈঠকে এক বা বড়জোর দুদফায় ভোটের পক্ষে সওয়াল করেছে বিজেপি, সিপিএম, কংগ্রেস সহ রাজ্যের বিরোধী দলগুলি। আমরা বলেছি আমাদের রিকোয়েস্ট হচ্ছে এক দফায় ভোট, ম্যাক্সিমাম 2 দফা। আর এই যে আগে 7-8 হতো, তার কোনো ভালো রেজাল্ট হতো না। এক দফা হলে 7 দিনের মধ্যেই 2 দিন হলেও 7 দিনের মধ্যে ভোট হয়ে যাবে। আমরা নির্দিষ্ট দাবি করেছি এক দফায় ভোট হওয়া উচিত, খুব বেশি হলে 2 দফা, তার বেশি নয়। কারণ এই প্রশাসনিক আর এই মস্তান গুন্ডাকে দিয়ে করায়, আর পুরো বলে একেবারে কড়াভাবে করব। কড়া নিরাপত্তার মধ্যে এক দফায় ভোট করানোর দাবি তোলে কংগ্রেসও। আমরা খুশি হব এক দফায় হলে, কিন্তু আপনাকে অ্যাসিওর করতে হবে যে এক দফার ভোট নিরপেক্ষ হবে। আপনি যদি বলেন এক দফায় ভোট হবে, ভোট লুট হবে, আমরা কখনো রাজি নই, কখনো রাজি নই। এখন চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে নির্বাচন কমিশনকে। Election Commission, we also had interactions with all the national and state level political parties, and they have offered their suggestions with regards to how many phases the election should be conducted. The Election Commission will be going back to Delhi, and we will take a decision. সিপিএম গিয়ে বলছে 2 দফায় ভোট করতে হবে, বিজেপি গিয়ে বলছে এক দফায় ভোট করতে হবে, 2 দফায় ভোট করতে হবে। আরে আপনি দফায় ভোট করান করুন, আপনার রফা দফা আমরা এমনিই করব। পশ্চিমবঙ্গে অতীতে কখনো 7 কিংবা 8 দফায়, আবার কখনো 1 দফাতেও ভোট হয়েছে। এবার কি হবে? জ্ঞানেশ কুমার কি করবেন? উত্তর আর কয়েকদিনের মধ্যেই পাওয়া যাবে। রুমা পাল, হিন্দোল দে ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আগেই দেখিয়েছিলাম যে ভোট ঠিক সময় হবে কি না তা নিয়ে কেসি নাগের পাটিগণিতের অঙ্কের মতো একটা গোদা হিসেব কিন্তু করা যায়। এর আগেও এই স্টুডিওতে আমরা করেছি। সেই হিসেবে কিন্তু দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট পেছানোর যথেষ্ট আশঙ্কা রয়েছে। আমরা জানি যে বিবেচনাধীন ভোটারের সংখ্যা কত? 60,06,000। আর আজ শুনানি চলাকালীন সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি বললেন যে আজই হাইকোর্টের প্রধান বিচারপতি তাকে চিঠি দিয়ে জানিয়েছেন যে এখনও পর্যন্ত বিবেচনাধীন 10,16,000 ভোটারের আবেদনের নিষ্পত্তি করা হয়েছে। এখন এই কাজটা করেছেন 501 জন জুডিশিয়াল অফিসার। সোমবার থেকে এদের সঙ্গে যোগ দিয়েছেন ঝাড়খণ্ড আর ওড়িশা থেকে আসা 100 আরও 200 জন জুডিশিয়াল অফিসার। অর্থাৎ এতদিন যে গতিতে কাজ চলেছে সেই একই গতিতে কাজ চললে অন্ততপক্ষে আরও
37 দিন সময় লাগার কথা। যদিও আবার বলছি, পাটিগণিতের সহজ হিসেবে এটা বলছি, এই 37 দিন সংখ্যাটা পাচ্ছি 701 জন জুডিশিয়াল অফিসার একই রকম গতিতে কাজ করেছেন এই গাণিতিক সূত্র ধরে। ডেডলাইন তো 7ই মে, তার মধ্যে সরকার গঠন না হলে রাষ্ট্রপতি শাসন জারি হবে। আমি বলছি, এই নিয়েই কি তৃণমূল আশঙ্কা করছে? কারণ আজকে ভোট পেছনোর আশঙ্কার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায় আমরা শুনতে পেয়েছি। আমার পরের বক্তা অরূপ চক্রবর্তী। অরূপ, আশঙ্কা কি এই কারণেই যে অঙ্কটা এখনো বেশ জটিল এবং অনিশ্চিত রয়ে গেছে? সুমন, যেহেতু তোমার প্রথম সেগমেন্টটা কার্যত গ্যাস নিয়ে আলোচনা হলো, হ্যাঁ, আমি জাস্ট 1 মিনিট আগে সময় চেয়ে নিচ্ছি। ভারতের পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী, তার কাজ তো এপস্টিন ফাইলে নাম তোলা নয়, তার কাজ যাতে গ্যাস সরবরাহ বা পেট্রোলিয়াম সরবরাহ নিরবিচ্ছিন্ন থাকে, সেই জন্য একটা স্ট্র্যাটেজিক প্ল্যানিং ভারত সরকারের পক্ষ থেকে করা। এখানে দুজন প্রতিনিধি, জয়ন্ত নারায়ণ এবং ব্রিগেডিয়ার সাহেব, বলছিলেন যে আমাদের আরও বেশি করে স্যাক্রিফাইস করতে হবে। কেন স্যাক্রিফাইস করতে হবে? ভারতবর্ষ জানতো না যে পশ্চিম এশিয়া, মধ্য এশিয়া এইরকম ভয়ঙ্কর অবস্থা তৈরি হবে। যে দেশের 31.3 মিলিয়ন টন গ্যাস প্রতি বছর আমদানি করতে হয়, ঠিকই বলেছো, যার 85% ওই হরমুজ প্রণালী দিয়ে আছে, আজকে বিকল্প খুঁজতে হচ্ছে রাশিয়া, পশ্চিম আফ্রিকার থেকে। কেন? কারণ আজকে এই যে একটু আগে হেনরি কিসিঙ্গারের কথা বলছিলেন, আমেরিকান সেক্রেটারি, আমেরিকার আজকের ট্রেজারি সেক্রেটারির নাম হচ্ছে স্কট বেসেন্ট। তিনি দুদিন আগে একটা টুইট করেছেন। টুইট করে তিনি জানাচ্ছেন যে ট্রেজারি ডিপার্টমেন্ট অফ ইউনাইটেড স্টেট ইজ ইস্যুইং এ টেম্পোরারি 30-day ওয়েভার টু অ্যালাউ ইন্ডিয়ান রিফাইনারিজ টু পারচেস রাশিয়ান অয়েল। মানে আমেরিকা অ্যালাউ করবে, তারপর ইন্ডিয়া রাশিয়া থেকে তেল বা গ্যাস কিনবে। মেরুদণ্ডটা বন্ধক দিয়ে না রেখে, কদিন আগে তো নেতানিয়াহুর সাথে দেখা করতে ইসরায়েলে গেছিলেন, তখন আপনি জানতেন না, ইন্টেলিজেন্স ছিল না যে হরমুজ প্রণালী বন্ধ হতে পারে। অল্টারনেটিভ কিছু না ভাবার জন্য আজকে এই অপরাধী নাম দর্শিতার জন্য ভারতবর্ষের মানুষকে এই ভোগান্তি ভুগতে হচ্ছে। রেস্টুরেন্ট ওনারদের ব্যবসা শাটডাউন করতে, এটা এখানকার নয়, চেন্নাইয়ের ব্যবসা শাটডাউন হচ্ছে, ব্যাঙ্গালোর দিয়ে শুরু হয়েছে, শ্মশান বন্ধ করে দিতে হচ্ছে আজকে। আমি এবার আসছি আপনার লখনৌ থেকে, বেনারস থেকে, বেঙ্গালুরু থেকে, মহারাষ্ট্র, সারা ভারতবর্ষে একটা কেন্দ্রীয় সরকারের যদি ন্যূনতম কোনো পলিসি না থাকে, তাহলে যেটা হওয়ার সেটাই হচ্ছে। কিন্তু আবার বলছি, এই দুর্দিনে নিশ্চিতভাবে আমরা দেশের সরকারের পাশে থাকা মানে এই নয় যে বিজেপির পাশে রয়েছি। যে প্রশ্ন এসআইআর করলেন, দেখুন, আমরা প্রথম দিন থেকে বলেছিলাম এটা একটা অসভ্য প্র্যাকটিস হচ্ছে। এর কাজ হচ্ছে, ইলেকশন কমিশনের কাজ হচ্ছে ইনক্লুসিভনেস। এরা প্রথম দিন থেকে টার্গেট করেছে কি করে ভোটারকে এক্সক্লুসিভলি বাইরে বার করবে। আজকে বলুন, সুপ্রিম কোর্টের এই যে আজকের রায়, আজকে সুপ্রিম কোর্ট কি বললো? প্রথমত, যদি কোনো ভোটারকে বাদ দিতে হয় তাকে কারণ দর্শাতে হবে, কেন বাদ দিয়েছো। যাদের নাম বাদ, সবচেয়ে বেশি করে আমরা বলছিলাম তারা যাতে ট্রাইব্যুনালে অ্যাপিল করতে পারে, তার জন্য সিজিআই কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস তার নেতৃত্বে কমিটি করে দিতে বলেছেন, যেখানে অবসরপ্রাপ্ত বিচারপতিরা থাকবেন। কেন বলেছেন? কারণ জানেন যে এই প্রক্রিয়াটাই হয়েছে নাম বাদ দেওয়ার জন্য। প্রয়োজনে নির্বাচনে, এটা তোমার ব্যাখ্যা। ট্রাইব্যুনাল কোনোদিন তৃণমূল বা সরকারের, রাজ্য সরকারের কোনো লয়ার চায়নি। যারা বাদ গেছে তারা কি সবাই তৃণমূল নাকি? আরে তা নয়, তোমরা চাওনি, তুমি বললে না আমরা চেয়েছিলাম, একবারও চাওনি। না, এবার আরো ইন্টারেস্টিং, শুনুন, দেখো, এই যে বাংলা একটা প্রবাদ আছে না, যে বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবারে ঘুঘু তোমার বধিব পরাণ। ঘুঘু ধান খেয়েছিল, বিহারে ধান খেয়েছিল, মহারাষ্ট্রে ধান খেয়েছিল, হরিয়ানায় ব্রাজিলিয়ান ভোটার ঘুঘু এসে ধান খেয়েছে। এবার যখন বাংলার ধান খেতে এসছে, তখন বাংলার মানুষ বলেছে, ঘুঘু দেখেছো বাপু, ফাঁদ তো দেখোনি। বাংলার ঘুঘুকে ফাঁদ দেখানোর জন্য বাংলার বিএলএ টুডা মাঠে নেবে লড়াই করেছে, কারণ মাথার উপর ছিল মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। দাঁতে দাঁত চেপে বাঙালি লড়েছে বলেই 58 লক্ষ মানুষের নাম বাদ দিই। তার মধ্যে কিছু জীবিত মানুষকে মৃত দেখানো হয়েছিল, ঠিক, কিন্তু তার বাইরে যে 58 লাখ মানুষের নাম বাদ গিয়েছিল, একজনও রোহিঙ্গা পাওয়া গিয়েছিল, যায়নি। তারপর কি করলো? লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে এখানে প্রায় 1.5 কোটি মানুষকে শুনানিতে ডাকলো। তার মধ্যে 60 লক্ষ মানুষের নাম আন্ডার অ্যাডজুডিকেশন। এই যে আন্ডার অ্যাডজুডিকেশন করে মানুষকে না ভোটার না ভোটার এর মাঝামাঝি ঝুলিয়ে রাখা। আজকে বলা হচ্ছে, ধরুন সুমন, 10 লক্ষ, আজকে বোধহয় বলেছে 10 লক্ষের কাছাকাছি নিষ্পত্তি হয়েছে। তার আগের লটে যখন 5 লক্ষ নিষ্পত্তি হয়েছিল, তার মধ্যে 4.5 লক্ষ মানুষের নাম উঠে গেছিল, মানে প্রায় 90% মানুষের নাম উঠে যাচ্ছে। এবং মাথায় রাখতে হবে, এই যে আন্ডার অ্যাডজুডিকেশন, এরা কিন্তু প্রত্যেকে ম্যাপ, মানে এদের 2002 সালের তালিকা হয় নিজেদের নাম রয়েছে, অথবা প্রজেনি ম্যাপিং এ বাবা মায়ের নাম রয়েছে, অর্থাৎ এরা কেউ রোহিঙ্গা অনুপ্রবেশকারী নয়। প্রত্যেকে
ম্যাপে আরে কোথা থেকে এই 90% সময় তাই তো তোমার ফিগার তো তাই শো করছে। আরে কোথা থেকে এই ফিগারটা তুমি পেয়েছো আমায় প্লিজ আমি দেখাও। তোমায় বলছি এর আগের লটে যখন 5 লক্ষ মানুষের নিষ্পত্তি হয়েছিল তার মধ্যে 4.5 লাখের কাছাকাছি নাম উঠেছে, মানে তাদের নিষ্পত্তি হয়েছে। সেইখানে দাঁড়িয়ে আজকে যে 10 লাখ, আজকে তুমি বলো নির্বাচন কমিশন কি ফিগারটা জানাতে পেরেছে যে কটা এখানে আইডেন্টিফাইড অনুপ্রবেশকারী রয়েছে? তিল নাও। তুমি বলো ভ্যানিশ কুমার আজ অব্দি জানাতে পেরেছে যে কজন রোহিঙ্গা অনুপ্রবেশকারী বা কজন বাংলাদেশি ঘুষপেটি আইডেন্টিফাই? কিন্তু আমরা দেখছি ন্যায্য ভোটার, বৈধ ভোটার, তাদের নাম পার্টিকুলারলি এই লজিক্যাল ডিসক্রিপেন্সির অছিলা দিয়ে যেইভাবে আন্ডার অ্যাডজুডিকেশন, আজকে মানুষগুলো জানে না, যদি ডিলিট করে দিত সে 6 নম্বরে অ্যাপিল করতে পারবে। যারা আন্ডার, আমি একটা এক্সাম্পল বলছি, ধরো রাজ্যের মন্ত্রী ডক্টর শশী পাজার নাম আন্ডার অ্যাডজুডিকেশন, মানে শশীদি যদি আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায় শশীদিকে প্রার্থী দাঁড় করাতে চান তাহলে তিনি নমিনেশন জমা করতে পারবেন না, কারণ তিনি আন্ডার অ্যাডজুডিকেশন, তিনি জানেন না তিনি ভারতের নাগরিক না ভারতের নাগরিক নন। এই যে অসভ্যতামগুলো আজকে সুপ্রিম কোর্ট পরিষ্কার করে দিয়েছে যে ট্রাইব্যুনাল গঠন করে এগুলোর প্রত্যেকটা নিষ্পত্তি করতে হবে, তার কারণ এটাই এই ভোট চুরিটা হাতে নাতে ধরা পড়ে গিয়েছে। দেখুন আমি সোজা কথা একটা বলছি, সেটা হচ্ছে অরূপের একটা অংশে আমি একমত যে এই যে বিপুল সংখ্যক নাম, তার ভেতরে অনেকে যারা বিবেচনাধীন রয়েছেন তাদের মধ্যে নিঃসন্দেহে জেনুইন ভোটার আছেন। কিন্তু এই যুক্তিগুলো আজকে রাজ্য সরকারের তরফে আইনজীবীরা যখন কোর্টে রাখছিলেন, মাননীয় প্রধান বিচারপতি একেবারে স্পষ্ট ভাষায় বলেন যে একজন অবৈধ ভোটারকেও রাখা যাবে না এবং একজন বৈধ ভোটারও তার যেন ভোটাধিকার নষ্ট না হয়। এই নিয়ে তো কোনো সংশয়ের জায়গা নেই। কিন্তু খুব ইন্টারেস্টিং, অরূপ শুরু করলো তেলের প্রসঙ্গে যে কেন্দ্রের পাশে আছে। আমি বলছি কেন্দ্রের পাশে থাকতে হবে না, বিজেপির পাশে থাকতে হবে না, মানুষের পাশে থেকে রাজ্য সরকার বা কেন্দ্র সরকার এই কর ছাড় দিয়ে কিছুটা তেল বা গ্যাসের দাম কমানোর কথা কি ভাবছে? ভাবলে তো কৃতার্থ হই। কিন্তু যাই হোক, আমার পরের প্রতিবেদন আপনাদের সামনে রাখবো, সেটা হচ্ছে আজ জ্ঞানেশ কুমারকে একেবারে সরাসরি যে তার এই কলকাতা সফর এবং গোটাটার উদ্দেশ্য, একাধিক প্রশ্ন আমরা ছুঁড়ে দিয়েছিলাম, তার কি উত্তর, এবং পাশাপাশি জ্ঞানেশ কুমারের কর্মপদ্ধতি নিয়ে বিরোধীরা যা বলেছে একেবারে পাশাপাশি সেটাও রাখবো পরের প্রতিবেদন। पश्चिम बंगाल के सभी मतदाताओं से चुनाव आयोग यह आह्वान करता है कि आगामी चुनाव हिंसा रहित और दबाव रहित वातावरण में होंगे। ভোট আর শান্তি এই শব্দ দুটো পশ্চিমবঙ্গে যেন সোনার পাথর বাটি। পঞ্চায়েত হোক কিংবা বিধানসভা কিংবা পুরভোট অথবা লোকসভা নির্বাচন, পশ্চিমবঙ্গে ভোট মানেই রক্তপাত, মারামারি, বোমা, গুলি, মৃত্যু। প্রতিবারই প্রশ্ন ওঠে, এবারের ভোট কি অন্যরকম হবে? শান্তিতে হবে? নির্বিঘ্নে হবে? এই পরিস্থিতিতে রাজ্যে এসে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের দাবি, ভোট হবে অবাধ ও সুষ্ঠু। पश्चिम बंगेर सकल मानुष के आमार शुभेच्छा। पहले जो प्री पोल और पोस्ट पोल वायलेंस हुआ करते थे, आशा है कि चुनाव आयोग के इस स्पष्ट संदेश के बाद कि चुनावी हिंसा बर्दाश्त नहीं की जाएगी, चुनाव में किसी भी मतदाता के ऊपर दबाव बर्दाश्त नहीं किया जाएगा, इस स्पष्ट संदेश के बाद आशा है कि सभी गैर कानूनी तत्व ये कार्य नहीं करेंगे और करेंगे तो उनके खिलाफ सख्त से सख्त कार्रवाई होगी। সোমবারই সন্ত্রাস নিয়ে নির্বাচন কমিশনের জিরো টলারেন্স নীতির কথা পরিষ্কার জানিয়েছিল নির্বাচন কমিশন। কড়া বার্তা দিয়ে বলেছিল, ভোটের সময় বোমাগুলির সংস্কৃতি বদলাতেই হবে। মঙ্গলবারও শোনা গেল সেই একই জিরো টলারেন্স নীতির বার্তা। কিন্তু প্রশ্ন হলো, বার্তা আর বাস্তবতা দুইয়ের মধ্যে ফারাক থাকবে না তো? গণতন্ত্রের প্রথম শর্ত হচ্ছে সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ, যে পরিবেশ নির্বাচন কমিশনকে নিশ্চিত করতে হবে, গ্যারান্টি ওদিক থেকে আসতে হবে। সে কিভাবে ওনারা করবেন ওনারা বুঝবেন। 2021-এর ইলেকশনের পরে কতগুলো সিবিআই কেস হয়েছিল, হিংসার ঘটনা, কি নির্বাচন পরবর্তী হিংসার ঘটনা। আজ 5 বছর হয়ে গেল, আপনারা একটা কেসের কথা বলুন যে সিবিআই তদন্ত করে বলেছে হ্যাঁ এখানে তৃণমূল দায়ী ছিল। একটা কেস। নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই নজিরবিহীনভাবে রাজ্যে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। এদিন সেই প্রসঙ্গ উঠে এলো জ্ঞানেশ কুমারের মুখে। सेंट्रल फोर्स का जो मोबिलाइजेशन है वो बहुत ही प्रोफेशनल तरीके से एज ए कॉन्फिडेंस बिल्डिंग मेजर ऑगमेंटिंग द लोकल स्टेट पुलिस, जिससे कि मतदाताओं के मन में
ये भाव रहे कि कोई भी गैर कानूनी काम उसके पोलिंग बूथ के आसपास नहीं होगा, इसलिए उनका डिप्लॉयमेंट बहुत ही सूक्ष्म तरीके से निगरानी के साथ किया जाएगा। না আচালে বিশ্বাস নেই বলে একটা কথা আছে। নির্বাচন কমিশনার সন্ত্রাসমুক্ত ভোটের কথা বললেও বাংলায় ভোট হওয়ার আগেই যে সন্ত্রাস সেটাকে মুক্ত করবে কে? নির্বাচনের কাজে যুক্ত সরকারি কর্মীদের উদ্দেশ্যেও কড়া বার্তা দেন মুখ্য নির্বাচন কমিশনার। Enforce rule of law strictly without fear or favor। अफसरों को ये भी निर्देश दिए गए हैं कि रूल्स के अनुसार conduct of government employees, absolute non-partisan conduct of officers is mandatory। Political activities में किसी भी राजनीतिक दल या किसी भी कैंडिडेट के लिए वो लोग काम नहीं करेंगे। সূত্রের খবর 2021 সালে ভোট পরবর্তী হিংসার জায়গায় কোন কোন ওসি ও ঊর্ধ্বতন অফিসাররা ছিলেন তার তালিকা চেয়েছে নির্বাচন কমিশন। তালিকা চাওয়া হয়েছে রাজ্য পুলিশের ডিজির কাছে। বিভাগীয় কি ব্যবস্থা নেওয়া হয়েছিল তাও জানতে চেয়েছে নির্বাচন কমিশন। রুমা পাল, অনির্বাণ বিশ্বাস ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, সাধারণ মানুষের আত্মত্যাগের কথা হলো না। আমি একদম পরিষ্কার বলছি যে ধরুন এই 60 টাকা দাম বাড়ার আগে সিলিন্ডার প্রতি কেন্দ্রীয় সরকার তার ঘরে যেত 21 টাকা, যখন গ্যাসের দাম 879 টাকা ছিল। আমি একদম সরাসরি লাইভ অনুষ্ঠানে আপনাদের মাধ্যমে আমি প্রস্তাব রাখছি কেন্দ্র বা রাজ্যের কাছে, যখন সিলিন্ডারের দাম আবার বলছি 60 টাকা বাড়ার আগে 879 টাকা ছিল, তখন 20 টাকা 93 পয়সা পেত কেন্দ্র সরকার, 20 টাকা 93 পয়সা পেত রাজ্য সরকার। আমি দুপক্ষের কাছেই বলছি যে সাধারণ মানুষ তো অনেক আত্মত্যাগ করেছে। এবার কেন্দ্র বা রাজ্য সরকার কেউ যদি একটা দৃষ্টান্ত স্থাপন করে আরেকটু ছাড় দেয়, এই কঠিন পরিস্থিতিতে সাধারণ মানুষ দুহাত তুলে আশীর্বাদ করবে। ভোটের আগে ভেবে দেখতে পারে। কিন্তু আমি এবার বড় খবরে আসব। দেখুন, দুর্ভাগ্যের হলেও এটা সত্যি, দুপক্ষের কথা হচ্ছে, এইমাত্র দুপক্ষের উদাহরণ দিলাম, ফিগার দিলাম, কিন্তু দুর্ভাগ্যের হলেও এটা সত্যি যে শেষ পর্যন্ত কিন্তু দেশের সর্বোচ্চ আদালত আজ কোনো পক্ষের ওপরই ভরসা রাখতে পারল না। রাজ্য সরকারের ওপর তো নয়, জাতীয় নির্বাচন কমিশনের আন্তরিকতা নিয়েও সংশয় আছে বলে একেবারে এক নিঃশ্বাসে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল। এবং সুপ্রিম কোর্ট সম্ভবত এই প্রথম দেশের সর্বোচ্চ আদালত বলল যে এখানে এমন একটা বিরল পরিস্থিতি পশ্চিমবঙ্গে, যেখানে আউট অফ দ্য ওয়ে গিয়ে একটা সমাধান সূত্র বার করতে হয়েছে, যেটা গোটা দেশের কোথাও হয়নি। আমার পরের বক্তা তরুণজ্যোতি তিওয়ারি নিশ্চয়ই মানবে যে এটা কোনো শ্লাঘার বিষয়, গর্বের বিষয় নয়, এবং সেই কারণেই জুডিশিয়াল অফিসারদের ওপর সুপ্রিম কোর্ট ভরসা রেখেছে এবং তাদের ওপর আজও বিপুল আস্থা প্রকাশ করেছে। এতটাই যে মাননীয় প্রধান বিচারপতি আজ বলেছেন, আমরা সবাইকে বলছি জুডিশিয়াল অফিসারদের নিয়ে প্রশ্ন তুলবেন না। আমি সবাইকে সতর্ক করে দিচ্ছি যে যদি এই রকম করা হয় তাহলে দৃষ্টান্তমূলক জরিমানা করা হবে। আমি বলছি কোথাও একটা কারুর ওপর তো ভরসা রাখতে হবে। একেবারে স্বতঃপ্রণোদিত হয়ে প্রায় এই ঘটনায়, এই পশ্চিমবঙ্গের এসআইআর ইস্যুতে সেই দায়িত্ব বিচার বিভাগ নিজেদের ঘাড়ে তুলে নিয়েছে। তরুণজ্যোতি তিওয়ারি। সুমনদা, একটু অতিরিক্ত সময় আগে থেকেই চেয়ে নিচ্ছি, যেহেতু গ্যাস নিয়ে অনেক কথা হলো। হ্যাঁ, আপনি এক্ষুনি হিসাব দিলেন 20 টাকা সামথিং পয়সা। হ্যাঁ, 96 পয়সা। পার্টলি ট্রুথ। কেন সেন্ট্রাল একটা টাকা পায়, স্টেট একটা টাকা পায়, প্লাস সেন্ট্রাল যে টাকাটা পায় তার 51% স্টেট আবার ফেরত পায় অ্যাজ পার রুলস। না, স্টেট কতটা পায় একটু হিসাব করুন, সেই হিসাব অনুযায়ী স্টেট কিছুটা ছাড় দিক। আমরা সাধারণ মধ্যবিত্তর কথা বলি। সাধারণ মধ্যবিত্ত বাড়িতে ইন্ডাকশন রাখে, তারা ভাবছিল গ্যাসের দাম বাড়ছে, আমার কাছে ইলেকট্রিক তো আছে। পশ্চিমবঙ্গে কারেন্টের দাম কত? পশ্চিমবঙ্গে কোনো বড় ইন্ডাস্ট্রি নেই, শিল্প নেই, ইলেকট্রিসিটি এখানে সারপ্লাস, তারপরও বিদ্যুতের দাম এত বেশি কেন? মধ্যবিত্ত যাবে কোথায়? পশ্চিমবঙ্গে একটু পেট্রোল ডিজেলের দামে তো ছাড় দিতে পারে, অসুবিধা হতো না। আর অরূপদা এতগুলো কথা বলছে হরমুজ প্রণালী নিয়ে, একটা কথা বলি, পশ্চিমবঙ্গে 100 দিনের কাজের নামে যে কটা পুকুর খোঁড়া হয়েছে, তারা 2টো প্রশান্ত মহাসাগর খোঁড়া হয়ে গেছে। না, এগুলো নিয়ে কথা না বলাই ভালো আপাতত। সেকেন্ড, তোমার এসআইআর নিয়ে আসছি। আজকে এই নিউজটা নিয়ে তোমার আলোচনা হতো, তার আগে একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে হয়ে গেছে, কালকে হয়ে গেছে। মাননীয় এখনো পর্যন্ত ভারতবর্ষে দাদা আমরা যেখানেই যাই একটা কথা বলি, আদালতে দেখা হবে। কেন বলি? সাধারণ মানুষের শেষ ভরসার জায়গা হচ্ছে আদালত। মানুষ শ্রদ্ধা করে, ভালোবাসে, ভক্তি করে, জুডিশিয়াল টেম্পল বলি আমরা। সে আদালতে দেখা হবে, সে আদালত দায়িত্ব নিয়েছে একটা ক্লিন প্রসেস করার। সেখানে দেখলাম কোনো এক মন্ত্রী মনে হয় ঠিক আদালত ব্যাপারটা ম্যানেজ করতে পারেননি।
আদালত ব্যাপারটা ম্যানেজ না করতে পারার জন্য ল মিনিস্টার রাজ্যের তার পদ হারালেন, মুখ্যমন্ত্রীর দায়িত্বে নিলেন। কেন? ম্যানেজ হয়নি বলে জুডিশিয়াল অফিসাররা। মুখ্যমন্ত্রী সরকারি কর্মচারীদের বলেছিলেন যে আপনারা আমার কর্মচারী, আমি দেখবো। জুডিশিয়াল অফিসারকে সেটা বলতে পারেননি বলেই মলয় ঘটককে সরিয়ে নিজে দায়িত্ব নিলেন কি? ফার্স্ট কোশ্চেন থাকবে। আজকে ভ্যানিশ অনেক শুনছি, মুখ্যমন্ত্রী ছবি এঁকেছেন ভ্যানিশ লিখে। আমার 2012-13 মনে পড়ে গেল, অম্বিকেশ মহাপাত্র নামটা মনে আছে? দুষ্টু লোক ভ্যানিশ, জেল হয়েছিল। আজকে মুখ্যমন্ত্রীর এই ভ্যানিশ কথা বলার জন্য কি জেল হবে? একটা মুখ্যমন্ত্রীর জন্য 3 বালতি সমবেদনা থাকবে আমার, একটুও কম না, একদম গুনে 3 বালতি সমবেদনা। আজকে যদি সুমনদা এই সুদীপ্ত রায় বা গৌতম কুণ্ডুরা বাইরে থাকতো, একটু ভেবে দেখুন তো, ওই ছবিটার দাম মিনিমাম 3 কোটি টাকা হতো। সুদীপ্ত সেনের কথা, সুদীপ্ত সেন, গৌতম কুণ্ডুরা বাইরে থাকতো, ওই ছবিটার দাম মিনিমাম 3 কোটি। ওই মানে পৌষ্টিকতন্ত্রের দাম যদি 1,86,00,000 হতে পারে, এটা 3 কোটির কমে বিক্রি হতো না। তৃণমূল লস করে ফেললো। সমবেদনা অরূপদা কিছু পেতো কিনা আমি জানি না ওখান থেকে। এবার ওভারঅল ইস্যুগুলো দেখুন, এই এসআইআর প্রসেসে একদম ফার্স্ট ডে থেকে ক্যাওয়াস হচ্ছে। কে ক্যাওয়াস করছে? রাজ্য সরকার করছে। প্রথম দিন থেকে যদি ঠিকঠাকভাবে সরকারি এমপ্লয়ীদের কাজে লাগানো যেত, তাহলে প্রসেসটা হয়ে যেত, অন্যান্য রাজ্যে হয়ে গেছে। অরূপ তো অনেকগুলো কথা বললেন। ফার্স্ট ডে থেকে নির্বাচন কমিশন গোলপোস্ট শিফট করছে, একটার পর একটা নিয়ম পাল্টাচ্ছে। আজকে সুপ্রিম কোর্ট নিয়ে বড় আনন্দ করছে অরূপ দ্বারা। আমি জানি না, কল্যাণদা তো দুপুরবেলাতেই বললো, বুঝতে তো অসুবিধা হওয়ার কথা নয়। তো বুঝতে পারেননি বা বোঝাননি, বা ওনাদের লিগেল সেলের সম্পর্কে আমি ধারণা আমার কম আছে, কোর্টেরও কোটা ধারণা নেই, তারাও বুঝিয়ে দিতে পারতো। আজকে সুপ্রিম কোর্ট কি বলেছে? পরিষ্কার বলেছে, স্টেট শুড নট ইন্টারফেয়ার মাচ ইনটু দ্য ইস্যু। ফার্স্ট। সেকেন্ড কি বলেছে? এনি ইন্টারফিয়ারেন্স উইল নট বি টলারেটেড। থার্ড কি বলেছে? ইউ ক্যানট রেজ এনি কোয়েশ্চেন অ্যাবাউট জুডিশিয়াল অফিসার। মানে কি এটা? বারবার জুডিশিয়াল অফিসারদের প্রেশার ক্রিয়েট করা, সরকারি কর্মচারীদের উপর প্রেশার ক্রিয়েট করা, কোর্টে বোমাতঙ্ক, কেউ কিছু মানে বোঝে না কেন প্রেশার ক্রিয়েট করা হচ্ছে? একটা প্রসেস চলছে, মানুষ নিজের ভোট নিজে দেবে, ভোটাররা ভোট দেবে, যাকে ইচ্ছা তাকে দেবে, সব জায়গায় এরকম আটকানোর একটা ব্যাপার থাকে কেন? ভোটারদের ভোট দিয়ে তোমরা ব্যাপার থাকে কেন? আর একটা অদ্ভুত জিনিস দেখো তুমি, ওভারঅল যখন ইস্যুগুলো আসছে, বারবার সুপ্রিম কোর্ট কেন বলতে হচ্ছে? আজকে যে জায়গায় দাঁড়িয়ে সুমনদা, তোমার কোশ্চেন আজকে আমার কোশ্চেনও সেম জায়গায় থাকবে, যে ওভারঅল ইস্যু যেটা হলো, প্রথম দিন থেকে ডেটা এন্ট্রি অপারেটর না দেওয়া, ঠিকঠাক অফিসারদের না দেওয়া, বিএলওতে 60% কাজ করেছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, কন্ট্রাকচুয়াল ওয়ার্কাররা, কারণ সরকারি কর্মচারী নেই, শূন্য পদ। তো এইখানে দাঁড়িয়ে আজকে যদি আমি বলি, এই পুরো ডিলেটা হলো, তার জন্য দায়ী একমাত্র মমতা এবং তৃণমূল কংগ্রেস, এবং তার ফলে এই জ্বালাটা হলো। আমারও সন্দেহ হচ্ছে আজকে যে অনলি 10 লক্ষ ডিসপোজ অফ হয়েছে, 50 লক্ষ বাকি আছে, একদম সময় লিমিটেড। একজনও যদি বাকি থাকে অ্যাডজুডিকেশন কেসে, সে ভোট দেবে না, তা তো হতে পারে না, তার গণতান্ত্রিক অধিকার। এবার ধরো অ্যাডজুডিকেশন, আমি বললাম জুডিশিয়াল অফিসাররা বললো না, ডিলিটেড, তাহলে আজকে কি হলো? ট্রাইব্যুনাল ফর্ম হলো, অ্যাপিল হবে, অ্যাপিলের হিয়ারিং হবে। আমি বলছি লাস্ট যোগ্য ভোটারটা পর্যন্ত ভোটার লিস্টে থাকবে, এবং একটা অযোগ্য ভোটার লিস্টে থাকবে না। ভোটটা কি হবে? মুখ্যমন্ত্রী আমাদের মনে হয় সেটাই চাইছেন, একটা এসকেপ রুট চাইছেন। এখানেই তো জিজ্ঞাসার চিহ্ন যে ভোটটা কি সময় মতো হবে। আজকে প্রধান বিচারপতি ইঙ্গিত দিয়েছেন যে কতজনের বাকি রইল, সেই অনুযায়ী ভোট হবে কিনা তার সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্ট। এবার সিদ্ধান্ত খুব ইঙ্গিতপূর্ণ মন্তব্য, খুব ইঙ্গিতপূর্ণ। আরো সবথেকে বড় ইঙ্গিতপূর্ণ, আমি টোটাল চ্যাপ্টারটা থেকেও ইঙ্গিতপূর্ণ আমার বেশি মনে হচ্ছে, এটা মলয় ঘটকের অপসারণ। কেন হলো মলয় ঘটকের অপসারণ? কিন্তু আমি বলছি যে এই ক্যাবিনেট তো আর কটা দিন আছে, তার মধ্যে মন্ত্রীকে সরানোর কি রহস্যটা কি? আমি আবারও কোনোদিন হয় না। আমি একটা জিনিস জানতে চাইছি তোমার কাছে, যে ধরো ভারতবর্ষে 13টা রাজ্যে এসআইআর হচ্ছে, আমি আসছি শেষ করতে দাও। এই অ্যাডজুডিকেশন ভারতবর্ষের আর কোন রাজ্যে হয়েছে? কোন রাজ্যে নয়। আন্ডার অ্যাডজুডিকেশন কোন রাজ্যে নয়, যে মানুষকে ঝুলন্ত অবস্থায় রেখে দেওয়া, সে ভোটার না ভোটার। দ্বিতীয় কথা, ঠিক, আমি তোমায় জানিয়ে রাখি, আমি অন্য রাজ্যের আজকে এই প্রশ্নটা সাংবাদিকরা জ্ঞানেশ কুমারকে করেন, তিনি বলেন যে সব বাকি 12টা রাজ্যেও একই জিনিস হয়েছে। না, বাকি 12 ক্যামেরা বলেছেন একদম। উনি তো ফ্যান কিভাবে গল্প শিফট করেন, আজকে আপনারা দেখেছেন, আপনাদের সাংবাদিকদের প্রশ্নের উত্তর কার্যত দিতে পারেননি। দ্বিতীয়, জ্ঞানেশ কুমারের কথা কম বলা ভালো, যিনি জাতীয় সঙ্গীত আর জাতীয় গানের মধ্যে পার্থক্য জানেন না। আজকে গাচ্ছদাও হচ্ছে কেন? কিন্তু মলয় ঘটক
এ তো নজিরবিহীন। ম্যানেজ করতে পারলেন না। মুখ্যমন্ত্রী যদি মনে করেন তার ক্যাবিনেটের কোনো বিষয়ে মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত ঠিক নেবেন, তো একদম মুখ্যমন্ত্রীর অধিকার, কিন্তু মনে করলেন কেন হঠাৎ করে? মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত, এই রকম একটা ক্রুশিয়াল সময়ে এই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ছিল ম্যানেজ করা, এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার তো বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে দিয়েছে, সেই অধিকারে তিনি নিয়েছেন, তিনি মনে করেছেন তাই নিয়েছেন। কারণটা নিয়ে জল্পনা হবে না, জল্পনা, মিডিয়ার কাজ জল্পনা করা। মিডিয়া কেন? মিডিয়ার কাজ তো এটাও জল্পনা, এক সেকেন্ড, মিডিয়ার কাজ তো এটাও জল্পনা করা যে সিভি আনন্দ বোসকে হঠাৎ করে কেন পদত্যাগ করতে বাধ্য হলো, সেটা একদমই তাই, সব রকমই। তার মধ্যে একটা তথ্যের অসঙ্গতি যেটা তরুণ যদি বললো, আমি একটু রেকটিফাই করে দিই। প্রথম কথা, এই যে বলছিল না পেট্রোলের দাম নিয়ে 51% রাজ্যকে ফেরত দেয়, রাজ্যকে তো ফেরত দেওয়ার কথা ছিল 1,92,000 কোটি টাকা। আমি তোমার মাঝখানে বলি, তাহলে কেউ বলতে পারবে। দ্বিতীয় কথা, আজকে ভারতবর্ষ আজকের দিনে পেট্রোলিয়াম প্রাইস যদি দেখো, সারা ভারতে সবচেয়ে বেশি পেট্রোলের দাম হচ্ছে 110 টাকা লিটার। কোথায়? এনডিএ শাসিত অন্ধ্রপ্রদেশ, তারপরে মধ্যপ্রদেশে 109 টাকা লিটার, কেরালা সিপিএম শাসিত, সেখানে আমাদের থেকে বেশি। আজকে এত বড় বড় এতগুলো কথা অরূপদা বললো, অরূপদা মলয় ঘটকের কথাটা বলবেন না কেন? বলবেন না, উনিও জানেন মলয় ঘটকের দায়িত্ব ছিল ম্যানেজ করার। সব ক্ষেত্রে যে ম্যানেজ হয় না, এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ভুলে গেছেন। ফার্স্ট, হ্যাঁ, কিন্তু মারাত্মক কথা বলে, কোন ক্ষেত্রে ম্যানেজ হয়? আবার বলছি, অনেক ক্ষেত্রে ম্যানেজ হয়। জুডিশিয়ালির সঙ্গে ম্যানেজ শব্দটা পাশাপাশি রাখতে হবে। এটা আদালত কেন বলছে? ও তো নিজে আইনজীবী হয়, মুখ্যমন্ত্রীকে 5 লক্ষ টাকা ফাইন দিতে বলা হয়েছে। আইনজীবী হয়, আদালতের মুখ্যমন্ত্রীকে 5 লক্ষ ফাইন দিতে বলা হয়েছে। দেখুন, উপসাগরীয় যুদ্ধে রাত যখন একেবারে আমাদের হেঁসেলে পৌঁছে গেছে, যেখান থেকে এই অনুষ্ঠান আমি শুরু করেছিলাম, তখন আরেক যুদ্ধের আঁচে রাজ্য রাজনীতি দেখছেন রীতিমতো তেতে উঠেছে। সেই যুদ্ধ রাজ্য সরকার বনাম জাতীয় নির্বাচন কমিশনের। আজ সুপ্রিম কোর্টকেও বলতে হয়েছে যে দুপক্ষের মধ্যে আন্তরিকতা সেটা সন্দেহের ঊর্ধ্বে নয়। আর এরই মধ্যে বকেয়া ডিএর দাবিতে আগামী 13 তারিখ ধর্মঘট ডেকেছে রাজ্য সরকারি কর্মী সংগঠনগুলো। এখন রাজনীতির ঘোলা জলে মাছ ধরতে সব পক্ষ দেখছেন নেমে পড়েছে। আমরা শুধু পুকুর পাড়ে দাঁড়িয়ে মজা দেখছি বলে আবার আমাদের কেস দেবেন না প্লিজ। দেখুন, কেস দেবেন না প্লিজ। কেস দেবেন না প্লিজ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।